মধ্যেও আপনি কি করতে পারবেন, যে খরচ করতে পারবেন, তা সেগুলো আপনি যেটা হবে সেটা আপনি ব্যয় করতে পারবেন, কোনো প্রবলেম নেই, সেটার আপনার পারকুইজিটের মধ্যে আসবে। কিন্তু প্রশ্নটা কিন্তু আপনাকে বুঝতে হবে যে ওয়েদার ইট ইজ পার্ট অফ ইনকাম অর নট। যদি পার্ট অফ ইনকাম হয় তাহলে সেক্ষেত্রে এটা আসবে, যদি পার্ট অফ ইনকাম না হয় তাহলে সেক্ষেত্রে এটা আসবে না। ঠিক আছে, ক্লিয়ার? জি জি জি, ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। জি, তাহলে আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাতে থাকি আজকের বিষয়টা যেটা নিয়ে আমরা কথা বলছিলাম। সো লাস্ট ক্লাসে আমরা যে জায়গাটাতে ছিলাম সেটা ছিল হচ্ছে গিয়ে যে ভলেন্টারি পে, অর্থাৎ যে পেমেন্ট গুলি একটা অর্গানাইজেশন ভলেন্টারি ভাবে দিবে, সেই পেমেন্ট গুলির ক্ষেত্রে আমরা কোন কোন বিষয়গুলি লক্ষ্য করব, কেন লক্ষ্য করব, সেই বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম। সো আসেন এবারে যে বিষয়টা সেটা হচ্ছে ভলেন্টারি পে এর ক্ষেত্রে যে পেমেন্ট গুলি একটা অর্গানাইজেশন স্বাভাবিকত দিয়ে থাকে, সেই অর্গানাইজেশনের মধ্যে একটা হচ্ছে মেরিট পে, অর্থাৎ আপনার পারফরমেন্স ভালো কি পারফরমেন্স খারাপ সেটার উপরে নির্ভর করে আপনারা বিভিন্ন ধরনের পেমেন্ট দিয়ে থাকেন। বা আপনার বেস্ট পারফরমেন্স, হ্যাঁ সবারই পারফরমেন্স খুব ভালো, কিন্তু এর মধ্যে কিছু লোক পাওয়া যায় যাদের পারফরমেন্স থাকে সব থেকে বেস্ট, এ ধরনের যে লোকগুলি আছে তাদের বিষয়গুলি এখানে কি করা হয়েছে যে ইনক্লুড করা হয়। এটা একটা বিষয় আপনারা দেখবেন যে বিভিন্ন অর্গানাইজেশনে এই ধরনের প্র্যাকটিস গুলি আছে, সেটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে আপনি দেখবেন আপনার অর্গানাইজেশনে সেটা হচ্ছে ভ্যাকেশন, বিভিন্ন ধরনের ভ্যাকেশনে পেমেন্ট দেওয়া হয়। এবং আপনাদেরকে একটা জিনিস আমরা বলি যে ভ্যাকেশনের ক্ষেত্রে, এই যে ভ্যাকেশন রিলেটেড যে পেমেন্টের ক্ষেত্রে আপনারা বাংলাদেশে অনেকে এলএফএ নামের একটা জিনিস শুনবেন, এলএফএ, স্পেশালি বাংলাদেশে মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠানগুলি খুব বেশি এটা প্র্যাকটিস করে। কিন্তু আরেকটা জায়গায় প্র্যাকটিস বাধ্যতামূলক, সেটা হচ্ছে বাংলাদেশের ব্যাংকগুলিতে এই প্র্যাকটিসটা বাধ্যতামূলক। ঠিক আছে, এছাড়া অন্য কারোর জন্য এই প্র্যাকটিসটা বাধ্যতামূলক না। কিন্তু আপনি বাংলাদেশের এই ব্যাংক এবং মাল্টিন্যাশনাল কোম্পানিগুলিতে আপনার এলএফএ হিসাবে একটা জিনিস দেখবেন যে এলএফএ নামের একটা প্র্যাকটিস হয়। আমাকে কি আপনারা কেউ বলতে পারেন যে হোয়াট ইজ এলএফএ? কেউ কি বলতে পারবেন? লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্ট, জি, লিভ অ্যানুয়াল পে, ওকে, লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্স। লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্ট। আমি এটা বুঝলাম, Fair এটা আপনারা assistant. অনেকেই জানেন, এটা ধরেন যে অ্যাব্রিভিয়েশন সবাই জানবেন, এটা বিষয় না। কিন্তু বিষয়টা হচ্ছে কি যে এই যে লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্স এটা কেন দেয় বা কি কারণে দেয় বা কিভাবে দিয়ে থাকে সেটা একটু জানতে চাই আপনাদের কাছ থেকে। ভাইয়া লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্ট আমি যতটুকু জানি এটা হচ্ছে একটা এমপ্লয়ি হচ্ছে যে প্রতি বছরই একটা হচ্ছে রিক্রিয়েশন লিভ পায়। হ্যাঁ, রিক্রিয়েশন এটা 7 দিন হতে পারে বা কোনো কোনো অর্গানাইজেশনে 10 দিন। এর পাশে এটা হচ্ছে এটার জন্য পেমেন্ট দেয়। আচ্ছা, আর এটা সাকসেশন প্ল্যানিং এর একটা অংশ বলা যায়। সাকসেশন প্ল্যানিং এর অংশ, ওকে, বুঝতে পারলাম। তারপরে আর আমি একটু আপনাদের সবার পার্টিসিপেশন চাই, কারণ এখানে প্রায় 90 পিপল আপনারা আছেন, কিন্তু আপনাদের কাছে পার্টিসিপেশন একটু চাই, কারণ হচ্ছে আমাকে বুঝতে হবে যে ওয়েদার ইউ পিপল আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন অর নট। বিকজ হচ্ছে আপনি অনেকে হয়তো বা পাচ্ছেন আপনারা অর্গানাইজেশনে, কিন্তু আপনারা কেউ কথা বলেন না। এটা না বললে তো আমি আসলে বুঝতে পারবো না যে আসলে আপনাদের বর্তমান সিচুয়েশনটা কি আছে, বুঝতে পেরেছেন? আপনাদের যদি কারো যদি কোনো আন্ডারস্ট্যান্ডিং এ প্রবলেম থাকে সেটা একটু ক্লিয়ার হতে পারবো। ঠিক আছে, আমাকে একটু বলেন আপনারা যে আপনাদের কারো কাছে এই যে এলএফএ জিনিসটা আছে এটা কি আপনারা সঠিকভাবে বুঝতে পারেন কিনা। এলএফএ জিনিসটা কি, আপনার অর্গানাইজেশনে কার কার অর্গানাইজেশনে এলএফএ আছে আমাকে একটু কাইন্ডলি বলা যাবে স্যার? আকিজ গ্রুপে আছে। আকিজ গ্রুপে আছে, আচ্ছা আপনারা কিভাবে দেন একটু বলতে পারবেন আমাকে? এটা প্রতি বছর নির্দিষ্ট একটা সময় লিভ দেওয়া হয়, সর্বোচ্চ আচ্ছা, 10 দিন, এবং সাথে একটা বেসিক পেমেন্ট দেওয়া হয়। ওকে, অসম। এই জিনিসটা আমি আসলে জানতে চাচ্ছিলাম আপনাদের কাছ থেকে যে আপনাদের প্র্যাকটিসটা কি। আচ্ছা, এবার সবাই একটু নিজেদেরকে কষ্ট করে মিউট করে দিবেন। আপনারা সবাই, আমি আপনাদেরকে মিউট করে দিলাম, এখান থেকে কেউ কথা বললে আনমিউট করে কথা বলবেন। প্রথম বিষয়টা আসেন, এলএফএ এটার বাংলা যেটা হয়, আমাদের আগে যে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স যেটা ছিল সেই ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সে এলএফ এর বিষয়ে বলা ছিল, কিন্তু আমাদের নতুন আইনে এলএফএ সংক্রান্ত কোনো বিষয় বলা নেই। এখন আসেন এই এলএফ এর ক্ষেত্রে যে জিনিসটা সেটা হচ্ছে এটাকে আসলে বলা হয় লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্স। এখন এটা যদি আমি তর্জমা করি বাংলায়, লিভ মানে ছুটি, ফেয়ার মানে ভাড়া, আর অ্যাসিস্ট্যান্স মানে হচ্ছে কি সহায়তা। এখন যে জিনিসটা হচ্ছে কি এটাকে এলএফএ বলা হচ্ছে এই জন্য
বিকজ আপনাকে যেটা করা হবে সেটা হচ্ছে একটা ছুটি দেওয়া হবে, এবং এই ছুটির সময় আপনি যতগুলি জায়গাতে ট্রাভেল করবেন, আমি ঢাকা থেকে চট্টগ্রাম, ঢাকা থেকে খুলনা, বা ঢাকা থেকে বিদেশে আপনি ধরেন যে মালয়েশিয়া অথবা চায়না, হংকং, সিঙ্গাপুর, ওয়্যার এভার ইউ ট্রাভেল, আপনাকে যেটা করা হবে সেটা হচ্ছে এটার জন্য এই ছুটির সময়টা আপনি কি করবেন, এনজয় করবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে আপনি এই সময়টাতে যে টাকাটা ট্রান্সপোর্টের জন্য খরচ করবেন, ট্রান্সপোর্ট, অনলি ফর ট্রান্সপোর্ট। এটা এমন না আপনি ঢাকা থেকে কক্সবাজারে গেলেন, কক্সবাজারে গিয়ে সেখানে ধরেন হোটেল সাইমন রিসোর্টে থাকলেন আপনি, সো হোটেল সাইমনে থাকার জন্য যে ভাড়া, এই ভাড়া আপনার এটার মধ্যে ইনক্লুডেড না, অনলি দ্য ট্রান্সপোর্ট ফেয়ার। আমি আবার বলছি যে শুধুমাত্র যাতায়াতের যে ভাড়াটা, ঢাকা থেকে আপনি মালয়েশিয়াতে যাবেন, এই যাওয়ার জন্য যে ফেয়ারটা দেয়া হবে, মানে প্লেন ভাড়াটা, সেটাই আসলে বেসিক্যালি এটার ইনক্লুডেড। এখন শোনেন, এইটার জন্য যেটা হয় যে বাংলাদেশ ব্যাংকের একটা সার্কুলার আছে, সার্কুলারটা বেসিক্যালি 2018 সালের একটা সার্কুলার। ওরা বলতেছে যে আপনার এই রিক্রিয়েশনাল লিভ, যেটাকে আমরা বলি শ্রান্ত বিনোদন লিভ, বা এই লিভটা যখন দিবে তার সঙ্গে কি করতে বলা হয়েছে, যে তাদেরকে টাকা দেয়, অর্থ দেওয়ার কথা বলা হয়েছে, ঠিক আছে। এবং এই অর্থটা ব্যাংক, এক একটা ব্যাংক অনুযায়ী এক এক ভাবে তারা কি করে এটা ম্যানেজ করে থাকে। যেমন ধরেন কেউ একটা গ্রস দেয়, কেউ দুটো গ্রস দেয়, কেউ তিনটা গ্রস দেয়। ইট ডিপেন্ডস অন অর্গানাইজেশন যে সে কিভাবে এটা ম্যানেজ করে থাকে। এটা ডিপেন্ড করবে হচ্ছে গিয়ে তাদের ভিন্ন ভিন্ন ক্ষেত্রে এই জিনিসটা কি করবে, যে এটা আপনাকে ম্যানেজ করতে হবে, ঠিক আছে। সো এই জিনিসটাই আসলে বেসিক্যালি কি করা হয়েছে, যে এখানে বলে দেয়া হয়েছে। সো আপনি আজকে থেকে জানবেন যেটা হচ্ছে যে আপনি একটা অর্গানাইজেশনে কি করতে পারবেন, যে আপনি একটা অর্গানাইজেশনে যখন কাজ করবেন, ওই অর্গানাইজেশন এলএফএটা আপনাকে দিবে বছরে একটা সময় যখন ছুটি দিবে তখন। কিন্তু এখন মজার বিষয় হচ্ছে, বাংলাদেশে যারা মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠানগুলি আছে, তারা একটা যেটা হচ্ছে যে একটা ব্যবস্থা স্বাভাবিকত দেখা যায় তাদের ক্ষেত্রে। সেই ব্যবস্থাটা কি, তারা কি করে, যে তারা বেসিক্যালি যে সিস্টেমটা আমাদের বর্তমানে দেশে চালু আছে, সেই সিস্টেমটা খুবই সহজ পদ্ধতিতে চালু আছে। কিভাবে করা হয়, সেটা করা হচ্ছে যে তারা এটাকে বছরে একটা নির্দিষ্ট সময় দিয়ে দিয়ে স্বাভাবিকত তারা দিবে না। তারা কি করে, যে একটা গ্রস বা দুইটা গ্রস অথবা একটা বেসিক অথবা দুটো বেসিক, এটাকে তারা 12 দিয়ে ভাগ করে। 12 দিয়ে ভাগ করে যে অ্যামাউন্টটা আসে, আমি আবার বলছি, তারা কি করে, এটাকে 12 দিয়ে ভাগ করে। ভাগ করার পরে যে অ্যামাউন্টটা আসে, সেই অ্যামাউন্টটা তারা কি করে, সুন্দর করে যেটা হচ্ছে যে প্রতি মাসে মাসে তারা এই অ্যামাউন্টটা আপনার স্যালারির সঙ্গে অ্যাড করে দিয়ে দেয়। এবং কি করে, যে ওইটার এগেনস্টে আপনাকে যেটা হবে, যে আগে যেটা ছিল প্রতি 2 বছরে একবার আপনাকে ট্যাক্স কেটে নিত, কিন্তু এখন যেটা হবে, এটা প্রতি যে যতবার বছরে আপনি যান আর যাই করেন না কেন, ফুল এলএফএটাই এখন ট্যাক্সেবল। বুঝতে পেরেছেন? সো আপনার এই শ্রান্ত বিনোদন ছুটিটা শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের জন্য এটা বাধ্যতামূলক, আর বাংলাদেশের অন্য কোনো প্রতিষ্ঠানের জন্য বাধ্যতামূলক না। তবে আপনারা যারা পেরোলে কাজ করেন, আপনি আজকে থেকে জেনে রাখলেন যে এলএফএ জিনিসটা কি। বুঝতে পেরেছেন? এই এলএফএ জিনিসটা কি, এটা যখন আপনি কি করবেন, বুঝে ফেললেন, এখন আর আপনাকে কি করতে হবে না, সেকেন্ড টাইম কোনো কিছু আর ট্রাই করার প্রয়োজন হবে না, বা কোনো কিছু বোঝার প্রয়োজন হবে না। এখন আপনি বুঝে গেছেন যে এলএফএটা হচ্ছে কি একটা ছুটির সময় যে টাকাটা দেয়া হবে, মানে এলএফএটা হচ্ছে ছুটির সময় একটা বছরে একটা নির্দিষ্ট সময় আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ ছুটি দিবে, এবং ওই সময় যে অর্থটা আপনাকে প্রদান করবে সেটাকেই আসলে বেসিক্যালি কি বলা হচ্ছে, যে আপনাকে ওই অর্থটাকেই বলা হচ্ছে এলএফএ, মানে লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্স। এবং এটা বিভিন্ন ভাবে পদ্ধতিতে হয়। বাংলাদেশে কেউ 12 মাসে ভাগ ভাগ করে দিয়ে দেয়, অথবা ব্যাংকের মতো কেউ বছরের নির্দিষ্ট সময়ে কি করে একটা ছুটি দেয় তাকে, এবং ওই ছুটিটা অনুযায়ী কি করে, যে তাকে আপনার যে যাওয়ার জন্য, যে বিদেশে যাওয়ার জন্য যে পরিমাণ অর্থ দেওয়া দরকার সেটা তাকে দিয়ে দেয়, এবং সে ওটা খরচ করে। আর বাংলাদেশে ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে একটা চমৎকার জিনিস আছে, সেটা হচ্ছে বেস্ট পিপল যারা সেলস করে, অর্থাৎ যারা বেস্ট পরিমাণ সেলস যাদের আছে, বা যে কোনো টেরিটরিতে যারা করে, তাদেরকে কি করে, যে তারা বেসিক্যালি এই জিনিসটা আপনি দেখবেন যে অর্গানাইজেশন গুলির ক্ষেত্রে ঘটে, যে আপনার অর্গানাইজেশনে যারা বেস্ট সেলস করে তাদেরকে নিয়ে বিদেশে ঘুরতে যায়। দেখবেন যে দুবাইতে যাচ্ছে তারা,
বা দুবাই ছাড়া অন্যান্য যে এরিয়াগুলি আছে, যে যে ভালো ভালো জায়গা আছে সিঙ্গাপুর বা এইসব দেশগুলিতে তারা ঘুরতে যায়, এবং ওইটার সময় যত খরচ আছে সবগুলো এই যাতায়াতের খরচগুলি ওরা কি করে, ওরা এলএফএ হিসেবে যাতায়াতের খরচটা দেখিয়ে দেয়, আর বাকি যে অর্থটা থাকে যেটা হোটেল বা এগুলির জন্য করে সেটা ওরা বিজনেস এক্সপেন্স হিসেবে শো করে। বাংলাদেশে এর বাহিরে এই যে আমি যতটুকু বললাম এলএফএ আকারে, এর বাহিরে আর অন্য কোনো প্র্যাকটিস স্বাভাবিকত বাংলাদেশে নেই। আমার কথাগুলি বোঝা গেল কিনা এবং বুঝতে পারলে একটু কাইন্ডলি আমাকে বলবেন প্লিজ। স্যার আমার একটা কোশ্চেন আছে, এলএফএ টা তো বাধ্যতামূলক, বাধ্যতামূলক শুধুমাত্র ব্যাংকের জন্য, অন্য কারোর জন্য না। মানে এরপরে কোম্পানি চাইলেও দিতে পারে, অন্যান্য ইয়াতে অর্গানাইজেশন না চাইলে মানে নাও দিতে না পারে, চাইলে তাই তো? নাও দিতে পারে, জি। আমাদের শুধুমাত্র এলএফএ বাধ্যতামূলক হচ্ছে, আমাদের যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলি আছে তারা এটা প্র্যাকটিস করে, কিন্তু তাদের জন্য এটা বাধ্যতামূলক না। তবে ব্যাংকের জন্য 100% যেটা হচ্ছে বাধ্যতামূলক। স্যার এলএফএ আর অ্যানুয়াল লিভ কি একই জিনিস? মানে না, ওই অ্যানুয়াল লিভ ইজ ডিফারেন্ট থিং স্যার। অ্যানুয়াল লিভ হচ্ছে আপনি প্রতি 18 দিন কাজ করবেন, 18 দিন কাজের জন্য আপনাকে একটা ছুটি দেওয়া হবে, ঠিক আছে, এবং এই ছুটিটার আপনি 50% এনক্যাশ করতে পারেন, অথবা 50 আর বাকি 50% আপনি হয় এনজয় করবেন, অথবা আপনি যেদিন চলে যাবেন সেই দিন জব সেপারেশনের সময় আপনি এটা নিয়ে এটা এনক্যাশমেন্ট করে আপনি চলে যেতে পারেন, অথবা যেটা হচ্ছে আপনি এটা এনজয় করবেন, আপনি কক্সবাজার বা অন্য জায়গাতে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারেন, বা পারিবারিক গ্যাদারিং এ আপনি অ্যাটেন্ড করতে পারেন। কিন্তু annual leave যেটা আছে it's a different thing and LFA is a different thing. এলএফএ তে কি মানে ওই 10 দিন আপনাকে মানে ছুটি দিতেই হবে, তাই তো? জি, 10 দিন আর- ছুটি আপনাকে দিতে হবে, ব্যাংকের ক্ষেত্রে বলা আছে। এই দেখেন আমি আপনাকে এই জায়গাটাও পড়তে পারেন আপনারা চাইলে, যে শাখায় কর্মরত কর্মকর্তা কর্মচারীকে প্রতি বছরে একবার নিরবিচ্ছিন্নভাবে 10 দিনের বাধ্যতামূলক ছুটি প্রদান করতে হবে। তবে সরকারি নীতিমালা বা ব্যাংক নিজস্ব নীতিমালার আলোকে শান্ত বিনোদন ছুটি বা রিক্রিয়েশনাল লিভ কার্যকর রয়েছে। এরূপ ব্যাংক সমূহের শাখায় কর্মরত কোনো কর্মকর্তা কর্মচারী যে বছর শান্তি বিনোদন ছুটি ভোগ করবেন সে বছর তিনি বাধ্যতামূলক ছুটি প্রাপ্য হবেন না। অর্থাৎ যদি উনি কি করেন যে শান্তি বিনোদন ছুটি ভোগ করে, তাহলে সেক্ষেত্রে আর ওনাকে জোর করে পাঠানোর প্রয়োজন নেই, কিন্তু বলে দিচ্ছে যে বাধ্যতামূলক ভাবেই তাদেরকে এই যে ছুটিটা সেটা দিতে হবে, এবং এটার সঙ্গে তাদের কম্পেনসেশনের ব্যবস্থা আছে, ঠিক আছে। স্যার ব্যাংক বলতে কি সরকারি প্রাইভেট দুটেই বুঝাইতেছে? দুটোই ব্যাংক, সরকারি ব্যাংকের জন্য তো আলাদাভাবে তাদের নীতিমালা আছে, সেই অনুযায়ী তারা করবে। কিন্তু এটা বাংলাদেশের যতগুলো, এই দেখেন এখানে দেখতে পাচ্ছেন এই সার্কুলারটা দেখেন, সার্কুলার যখন দিয়ে থাকে তখন তারা বলে দেয় এটা কার কার প্রতি এটা অ্যাপ্লিকেবল। বলে দিচ্ছে ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা, ব্যাংকে কর্মরত সকল তফসিলি ব্যাংক, ঠিক আছে। তফসিলি অর্থাৎ ব্যাংক। বাংলাদেশে কর্মরত সকল তফসিলি ব্যাংক, বাংলাদেশে বর্তমানে আমি ইফ আই এম নট রং 66 যেটা হচ্ছে স্ক্যাজুয়াল ব্যাংক বর্তমানে বাংলাদেশে ফাংশন করছে, তাদের সবার জন্য এটা আসলে কার্যকর এখন বর্তমানে। ভাই আমার একটা কনফিউশন ছিল, জি। লাইক একদম লাস্ট যে লাইনটা, সেই বছর তিনি হ্যাঁ। বাধ্যতামূলক ছুটি প্রাপ্য হবেন না। জি হ্যাঁ, ভাইয়া। এটা যদি আমাকে একটু এক্সপ্লেইন করতেন হ্যাঁ, ভাইয়া। বিষয়টা হচ্ছে কি যে আপনার অনেক সময় দেখা যাচ্ছে ব্যাংকে কাজের প্রেসারের জন্য ওনারা এই রিক্রিয়েশনাল লিভ নিতে পারেন না। তো তখন কি করেছে বাংলাদেশ ব্যাংক বলে দিচ্ছে যে তাদেরকে আপনাকে বাধ্যতামূলক ভাবে কি করা হবে, যে এই 10 দিন ছুটি আপনাকে দিতেই হবে বছরে বাধ্যতামূলক ভাবে অন্য অন্য লিভের সঙ্গে। আর যদি কি হয় আপনি অলরেডি এই লিভটা ভোগ করে ফেলেন বা অ্যাভেইল করে ফেলেন, তাহলে আর আপনাকে ওটার জন্য ফোর্সফুলি ব্যাংক আপনাকে বাধ্যতামূলকভাবে শান্তি বিনোদন ছুটিতে আর পাঠাবে না, বুঝতে পেরেছেন। অর্থাৎ এখানে ইটস ম্যাটার অফ ফোর্স অর নন ফোর্স থিংস, ঠিক আছে, যে আপনাকে ফোর্সফুলি পাঠাবে, আর একটা হচ্ছে গিয়ে ফোর্স ছাড়া আপনাকে নিজে নিজে আপনি স্লট ক্রিয়েট করে যদি যেতে পারেন তাহলে দ্যাটস অ্যাবসলিউটলি ওকে। এটাই হচ্ছে বিষয় ভাইয়া। ক্লিয়ার? বুঝতে পেরেছি ভাই, হ্যাঁ জি ক্লিয়ার। ভাইয়া, জি ভাই একটা জিনিস ক্লিয়ার হওয়া দরকার ছিল, আমার একটু কনফিউশন আছে। এটা হচ্ছে যে জি আমি বলেন। যদি এলাকাটাকে মান্থলি দিয়ে দেই, হ্যাঁ, তখন আমি ছুটিটাকে কিভাবে দিব? বুঝিনি বা ছুটিটা কিভাবে দিবেন। আমার আসলে হ্যাঁ। নিয়ম হচ্ছে ভাইয়া যে সবাই যেটা করে যে 12 মাসে দিয়ে দেয়, এটা আসলে তারা হ্যাসেলটা নিতে চায় না। আর একটা কারণ হয় কি যে ওই যে একজন বললো না যে সাকসেশন প্ল্যানিং এর সঙ্গে এটা সম্পর্ক আছে। হ্যাঁ, কথা সত্য যে ব্যাংকগুলি আসলে সাকসেশন প্ল্যানিং করে এই জিনিসটা করে, কিন্তু আমাদের নর্মাল প্রাইভেট অর্গানাইজেশনে কিন্তু সাকসেশন প্ল্যানিং বলতে কিছু নেই, কিন্তু ব্যাংকগুলিতে কিন্তু থাকতে হয়। কারণ কি কিবরিয়া স্যার, যেটা হচ্ছে যে আমাদের দেশের যে সমস্যাটা আমরা দেখতে পারি
আচ্ছা দেখেন আমার একজন, আচ্ছা আমি যে জিনিসটা আমাদের দেশে যে সমস্যাটা, যেমন ধরেন আপনি এইচআর সেক্টর চিন্তা করেন, যে কোনো ব্যক্তি যে কোনো সাবজেক্টে পড়ে হুট করে এসে কি করে, যে কোনো ট্রেনিং নেই কোনো কিছু নেই, উনি এইচআর এ জয়েন করে ফেলতে পারে, কারণ বাংলাদেশে এইচআর এর জন্য কোনো সার্টিফিকেশন নেই। কিন্তু দেখেন অ্যাকাউন্টস এন্ড ফিনান্সের কথা যদি আপনি চিন্তা করেন, আপনি খুব কম সংখ্যক লোক যারা নন প্রফেশনাল, অর্থাৎ যারা অ্যাকাউন্টস এন্ড ফিনান্স নিয়ে লেখাপড়া করে নাই, এরকম খুব কম সংখ্যক লোক কিন্তু ওই সেক্টরে ঢুকতে পারে। কিন্তু এই জন্য দেখবেন আপনি ব্যাংকিং সেক্টরে কিন্তু সেম, ওর যদি ব্যাংকের এক্সপিরিয়েন্স না থাকে তাহলে কিন্তু হাই অফিসিয়ালদের মধ্যে ঢুকতে পারবে না। ওরা হয়তো যে ক্যাশ অফিসার, তারপরে হচ্ছে এসএমই অফিসার, এই ধরনের ছোট ছোট পদগুলিতে থাকবে। তো এই জন্য বিষয়টা হচ্ছে গিয়ে ব্যাংকে যারা হাই পজিশনে যারা কাজ করে তাদের জন্য আসলে এটা খুব ইফেক্টিভ বিষয়, কারণ ওরা কি করে যে আমার এমপ্লয়ি যে টোটাল যে সাপ্লাই চেইনটা আছে, টোটাল এমপ্লয়ির যে চেইন অফ কমান্ড যেটা আছে, এটা তৈরি করতে গেলে আপনাকে এই যে দেখেন এখন ব্যাংকিং ডিপ্লোমা বাধ্যতামূলক করা হয়েছে প্রমোশনের ক্ষেত্রে। তো এইভাবে ওরা কি করছে, এই জিনিসটাকে টোটাল ব্যাংকিং সেক্টরটাকে ওরা প্রফেশনালাইজ করার চেষ্টা করছে, বুঝতে পারছেন? সো সিচুয়েশনটা হচ্ছে এইটা ভাইয়া, যে এই জন্য আসলে ওরা এই পাইপলাইনটা তৈরি করেছে, যাতে করে মিস্টার এক্স আর ওয়াই যখন এই পাইপলাইনে ঢুকবে তখন সে যাতে এটা করে এভাবে কি করতে পারে, যে এই জিনিসটা ফলো করে এসে আসতে পারে। বুঝতে পেরেছেন বিষয়টা? ক্লিয়ার? স্যার, থ্যাংক ইউ। আপনি জি হচ্ছে স্যার। ব্যাংকের ক্ষেত্রে সাকসেশন প্ল্যানের কথা যেটা বললেন, যদি তারা তাদের এই সাকসেশন প্ল্যানের সাথে কি এই রিক্রিয়েশন লিভের কোনো মানে রিলেশন আছে, যে সাকসেশন প্ল্যান হ্যাঁ, অনুযায়ী আছে। পাইপলাইনে যেমন আমি যারা আপনাকে আছে বলি। তাদেরকেই দেওয়া হ্যাঁ, হবে, অন্যদেরকে right, দেওয়া হবে না? আছে, কেন আছে সেটা আমি আপনাকে বলি। না, অন্যদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল, কিন্তু এটা সাকসেশন প্ল্যানিং এ একটা ইফেক্টিভ ভূমিকা পালন করে। যেমন ধরেন একজন ব্যাংকের যেটা হচ্ছে এভিপি হিসেবে আছেন, এভিপি সাহেবকে যেটা করবেন, যেটা ওনাকে যদি আপনি ভিপি করতে চান তাহলে কি করতে হবে আপনাকে, আপনাকে যেটা হচ্ছে যে ভিপির কাজটা ওকে শেখাইতে হবে। এই জন্য এখন ওরা কি করে যে আপনার আবার ব্যাংকে দেখবেন যে একই ব্যক্তি 5টা-6টা রোল প্লে করে। এই যে রোল প্লে এবং এই যে আপনার টোটাল যে সাকসেশন প্ল্যানিং এর ক্ষেত্রে এই রোল প্লে যে জায়গাটা, সেটা ক্রিয়েট করার একমাত্র উপায় হচ্ছে এবিপি যখন ভিপি সাহেব এখানে না থাকবেন তখন এবিপি সাহেব কি করবেন, ভিপি সাহেবের কাজ করবেন। কাজ করলে কি হবে, হি উইল গেট ইউজ টু উইথ দিস লিডারশিপ সিস্টেম and with knowledge system. So for that particular reason এটা খুব বড় একটা রোল প্লে করে আপনার ইয়ের ক্ষেত্রে, আপনার টোটাল এই আপনার ম্যান পাওয়ার যে সাপ্লাই চেইনটার ক্ষেত্রে খুব ইফেক্টিভ একটা কাজ স্বাভাবিকত এটার ক্ষেত্রে দেখা যায়। বুঝতে পেরেছেন? সো এই জন্য এটা সবাই পাবে, কিন্তু বিষয়টা হচ্ছে কি এই জিনিসটা বাংলাদেশ ব্যাংকের করার অন্যতম মূল কারণ হচ্ছে সাকসেশন প্ল্যানিং। বুঝতে পেরেছেন? ক্লিয়ার কিনা? তমাল ভাই, বলেন ভাইয়া। যে আমি প্রথমে যদি বলি এলএফ এর ফান্ডামেন্টাল থেকে যদি চিন্তা করি, যে এটা বেসিক্যালি ইটস আ ট্রান্সপোর্ট অ্যালাউন্স, তাই না? যে যখন এলএফ এর নিয়ে লিভে যাচ্ছে তখন সে হচ্ছে এই যে ট্রান্সপোর্টেশন যে কষ্ট হয়েছে এই কষ্টটা রিইম্বার্স করে নিচ্ছে এখান থেকে, Right, নাম্বার right. ওয়ান। নাম্বার টু এটা হচ্ছে এটা ভাইয়া কিন্তু সেলিম ভাই, এটা জি। সেলিম সরি বিষয়টা হচ্ছে গিয়ে এটা কিন্তু রিইম্বার্সমেন্ট না ভাইয়া। আমাকে আচ্ছা। প্রথমে আমি এটা ক্লিয়ার করি, দিস ইজ নট আচ্ছা। রিইম্বার্সমেন্ট, ইটস আর্নিং। অর্থাৎ আপনি যেটা হচ্ছে ভ্যাকেশনে যখন যাবেন তখন আপনাকে যে টাকাটা দেয়া হবে, অর্থাৎ আপনি ট্রান্সপোর্টে আপনার তো এমনিতেই ধরেন আপনি যদি কোথাও ঘুরতে যান আপনার পকেট থেকে টাকা খরচ করতে হয়, কিন্তু এলএফ এর ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আপনি যে টাকাটা পকেট থেকে খরচ করছেন সেটা কোম্পানি দিবে, কিন্তু ইটস পার্ট অফ ইউর আর্নিং। বুঝতে পেরেছেন? এবং আপনি যদি এটা সম্বন্ধে আরো একটু লেখাপড়া করতে চান তাহলে আমাদের যে পূর্বের যে ইনকাম ট্যাক্স রুলস ছিল ওখানে 33G তে এই কথাটা ভাইয়া বলা ছিল। বুঝতে পেরেছেন? সো আচ্ছা। এই জন্য যেটা হয় যে ওটা নেই, এখন আমি ওই জন্য ওটা নিয়ে কথা বলছি না, কিন্তু আমি বাংলাদেশ ব্যাংকের সার্কুলারটা নিয়ে এলএফ এটা বুঝিয়ে দিচ্ছি সবাইকে যে ভাইয়া ইটস পার্ট অফ ইউর আর্নিং। এবং আপনি যখন এই যাবেন কোথাও, সাপোজ আপনি বিদেশে গেলেন, এলএফ এ যখন আপনি ক্লেম করবেন তখন আপনাকে ওই সার্টেন ডকুমেন্টটা দিয়ে আপনি ক্লেম করতে হবে। তো যদিও আমাদের ট্যাক্স অথরিটি বা অন্য কেউ আসলে বেসিক্যালি ওই যে স্যালারি সার্টিফিকেটটাই দেখে, তারা আসলে ওই ধরনের রিসিট বা এই ধরনের কোনো কিছু চায় না স্বাভাবিকত কোম্পানিগুলির কাছ থেকে। তবে এটা আবার দেখবেন যে অনেক ক্ষেত্রে আপনার অর্গানাইজেশন অডিট ডিপার্টমেন্ট চায়, ইন্টারনাল অডিট চেয়ে থাকে আপনার কাছ থেকে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে বিষয়, আর কিছু না। স্যার, এই তার মানে আমার একটু অ্যালাউন্সটা কি ট্যাক্সেবল? সরি এই অ্যালাউন্স 100% ট্যাক্সেবল এখন, আর এর আগে যেটা ছিল সেটা হচ্ছে 2 বছরে একবার ট্যাক্স দিতে হতো। তমাল ভাই, মানে এখানে আপনি যেটা বলতেছিলেন অনেক ব্যাংক একটা গ্রস দিয়ে দেয়, দুইটা গ্রস দিয়ে দেয়, তার মানে আমি এলএফএ কত দিব এটা আমাদের ইন্টারনাল ভাবেই আমরা ডিফাইন করতে পারি। রাইট, রাইট। ইটস কোনো কিছু ম্যান্ডেটরি না যে আমার একটাই দিতে হবে, দুইটাই দিতে হবে। না, ইট ক্যান বি এনি অ্যামাউন্ট, তাই তো? রাইট, রাইট। ওকে, ওকে, ঠিক আছে। জি। ভাই আমার একটা কোশ্চেন ছিল
জি ভাইয়া বলেন। যে এটার বয়স সীমা, চাকরির বয়স সীমা কতদিন হলে সে এলএফএ প্রাপ্য হবে, এই ধরনের কিছু ভাইয়া এই ধরনের কোনো বাধ্যবাধকতা কিছু আছে? বলা নেই আমাদের আইনে, এই ধরনের মানে আমাদের কোনো সার্কুলার বা কোনো কিছুতে এটা বলা নেই যে কতদিন চাকরি করলে সে আসলে এটার জন্য এলিজিবল হবে। ঠিক আছে। Okay. জি। ভাইয়া এলএফএ কি পারকুইজিট? এলএফএ পারকুইজিট, জি এটা পারকুইজিটের মধ্যে আসবে। জি ঠিক আছে। ঠিক আছে ওকে। আচ্ছা আমি ছোট্ট, আমাকে একটু 1 মিনিটের একটা বিরতি দিবেন, আমার একজন পার্টিসিপেন্ট জয়েন করতে পারছে না, উনি বারবার আমাকে নক করছেন, একটুখানি সময় দেন আমাকে, যে দেখি ওনাকে কোনোভাবে জয়েন করানো, উনি জানে না আসলে কিভাবে জয়েন করতে হবে, এই জন্য আমি একটু টাইম নিচ্ছি। জি আমি আবার ফিরলাম স্যার, সরি আমি আপনাদেরকে একটু ওয়েট করানোর জন্য। আচ্ছা এতটুকু বিষয়টা ক্লিয়ার হলেন কিনা স্যার আপনারা একটু আমাকে বলেন, যে এলএফএ ক্লিয়ার কিনা, এলএফএ নিয়ে আর কারো কোনো কনফিউশন আছে কিনা? স্যার পেরোল করতে গেলে এগুলো লাগবেই আপনার। হ্যাঁ, সো আপনাকে এটা থেকে বেঁচে যাওয়ার কোনো সুযোগ নেই। সো হয়তো ভাই আপনি এখন কোনো কোম্পানিতে পাবেন না, কিন্তু আজকে থেকে 2 বছর বা 3 বছর পরে আপনি ডেফিনেটলি এক জায়গায় গিয়ে পাবেন। আপনাদেরকে এখন একটা জব অফার দেয় একজনকে, আপনাদের মধ্যে কি কেউ আছেন অলরেডি পেরোলের যে কর্মী সফটওয়্যারটা আছে এখানে কেউ খুব ভালো আছেন কিনা? কারণ একটা প্রতিষ্ঠান, একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, ওরা একজন পেরোল এক্সিকিউটিভ নিবে, আজকে আমার সঙ্গে যোগাযোগ করেছে, ওরা 40 থেকে 50,000 টাকা স্যালারি দিবে। এরকম কেউ আছেন আপনারা, আপনাদের মধ্যে কেউ থাকলে আমাকে আসেন, তাহলে কর্মী ভালো পারেন, তাহলে আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দিয়েন আর আপনার রেজিউমেটা দিয়েন, আমি আপনার নাম রেকমেন্ড করে দিব। ওকে ওকে স্যার। জি স্যার ওকে ঠিক আছে। আর এই জিনিসগুলি যেগুলো পড়াচ্ছি এগুলো এক্সপ্লেন করতে পারতে হবে, বুঝতে পেরেছেন? মাল্টিন্যাশনাল কোম্পানি, একটা ইপিজেড এর ফ্যাক্টরি, সো আপনারা এই জিনিসটা একটু মাথায় রাখেন, যদি কেউ এটাতে ইন্টারেস্টেড হন তাহলে আমাকে জানাবেন। আচ্ছা এরপরে আসেন যে বিষয়টা, সেটা হচ্ছে যে ইনসেনটিভ, ইনসেনটিভ এবং কমিশন। আপনারা দেখবেন যে অনেক প্রতিষ্ঠান আছে যারা ভলেন্টারি ভাবে ইনসেনটিভ এন্ড কমিশন দিয়ে থাকে। আমি আবার বলছি, তারা যেটা করে যে ভলেন্টারি ভাবে তারা ইনসেনটিভ এবং কমিশন এমপ্লয়ীদেরকে দিয়ে থাকে। এখন প্রশ্নটা হচ্ছে যে ইনসেনটিভ এবং কমিশনের মধ্যে পার্থক্যটা কোথায়? ইনসেনটিভ হচ্ছে গিয়ে ইট ডিপেন্ডস অন ভলিউম। আমি আবার বলছি, ইনসেনটিভ হচ্ছে যে আপনাকে যে টাকাটা দেওয়া হবে, আপনাকে বলবে যদি আপনি 100 পিস, সাপোজ ধরেন আপনি ঔষধ বিক্রি করেন, কোন একটা ঔষধ দিয়ে বলা হবে যে আপনি যদি 100 পিস ঔষধ বিক্রি করেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে পার পিসে আপনাকে যেটা করা হবে সেটা হচ্ছে যে একটা ইনসেনটিভ দেওয়া হবে, একটা অ্যামাউন্ট দেওয়া হবে। আর কমিশনের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে গিয়ে যে এটাও হচ্ছে সেলসের উপরে নির্ভর করবে, এবং কমিশনের ক্ষেত্রে যে জিনিসটা বলা হয় সেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল, অর্থাৎ আপনি 2 পিস বিক্রি করলে 2টার এগেইনস্টে কমিশন পাবে, 3 পিস বিক্রি করলে 3টার এগেইনস্টে আপনি কমিশন পাবেন। ইট ডিপেন্ডস অন কমিশন। সো আপনি কিভাবে করে এই জিনিসটা করবেন সেটা আপনার উপরে, আপনার অর্গানাইজেশনের পলিসির উপরে নির্ভর করবে যে কোনটাতে আপনি ইনসেনটিভ দিবেন, কোনটাতে আপনি কমিশন দিবেন। আরেকটা বিষয়, কমিশন স্বাভাবিকত যেটা করে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল সেলস এর উপরে নির্ভর করে বা ইন্ডিভিজুয়ালের উপরে নির্ভর করে, আর ইনসেনটিভ স্বাভাবিকত হোল
টিমকে অনেক সময় মিন করা হয় যে ফুল টিম এটার ইয়ে পাবে। স্পেশালি আমি আমার একটা মজার জিনিস বলি, 5 স্টার হোটেলগুলিতে যখন আপনি কোনো সার্ভিস নেবেন তখন দেখবেন যে আপনি একটা সার্ভিস চার্জ দিচ্ছেন। এই যে সার্ভিস যে চার্জটা আপনি দিচ্ছেন, এই চার্জটা বেসিক্যালি হচ্ছে গিয়ে দেখবেন যে ফুল টিম অর্থাৎ এ টু জেড টপ টু বটম জিএম থেকে সার্ভিসের সঙ্গে যারা যারা জড়িত আছে সবাই এটার কি পাচ্ছে, ইনসেনটিভ পাচ্ছে। তো এই জন্য দেখবেন যে 5 স্টারের কোনো সার্ভিস ডেট্রয়েট করে না। কেন করে না? বিকজ হচ্ছে ও জানে যে আমি এখানে যে বিলটা করব সেখান থেকে যে আর্নিংটা হবে তা সেখান থেকে আমি একটা স্পেশাল যেটা অ্যামাউন্ট আমি এখানে পাবো। যেমন ধরেন আমি একটা খুব মজার ঘটনা বলি, একটা অর্গানাইজেশনে আমি একবার ভিজিটে গেলাম। তো যাওয়ার পরে যেটা হচ্ছে যে ওখানে হঠাৎ করে বৃষ্টি, আমি ঢোকার আগে ওই অর্গানাইজেশনটাতে বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির সময় বাতাসের সময় অনেকগুলি পাতা এই আপনার যেখানে আমরা গাড়ি রাখি, গাড়ি পার্কিং আছে, ওখানে অনেকগুলি পাতা পড়ে আছে। তো একজন কি করলো যে আপনার যে পার্সন, যে সুপারভাইজার, আরেকজন হচ্ছে ক্লিনার ওটা ক্লিন করছে। তো ইন দ্য মিন টাইম যখন আমার গাড়িটা ঢুকলো আমি দেখলাম যে সুপারভাইজার তাকে দূরের থেকে সিগন্যাল দিচ্ছে তুমি ওখান থেকে সরে যাও। তো দেয়ার পর আমি জিনিসটা লক্ষ্য করলাম এবং আমার কাছে কেন জানি একটু মনে হইলো যে কেন আসলে উনি ওনাকে সিগন্যাল দিলেন, এটা আমার জানার একটু আগ্রহ হলো। আগ্রহ হওয়ার পরে তারপরে আমি যখন গেট দিয়ে ঢুকছি ওই সুপারভাইজার সাহেব আমাকে সালাম দিলেন। দেওয়ার পরে আমি সুপারভাইজার সাহেবের পিঠে হাত দিয়ে ওনাকে আমি একটা কথা জিজ্ঞাসা করলাম যে এই যে আপনার ক্লিনারটা এখানে ঝাড়ু দিচ্ছিল, সো আপনি ওনাকে দূরে থেকে দেখলাম যে সিগন্যাল দিলেন ওখান থেকে সরে যাওয়ার জন্য, কারণটা কি একটু বলবেন আমাকে, যে আমি আসলে একটু ইন্টারেস্টেড বিষয়টা জানার জন্য। তখন উনি আমাকে বলল যে স্যার বেসিক্যালি যেটা হয়েছে সেটা হচ্ছে যে আজকে আমাদের একজন বায়ার আসবে এবং স্যার ওই বায়ার যদি কোনো কিছু দেখে আমাদের এখানে নেগেটিভ, তাহলে যেটা হচ্ছে সে আমাদেরকে কাজটা নাও দিতে পারে, এবং কাজটা না দিলে যেটা হবে স্যার সেটা হচ্ছে যে আমরা এখানে যে প্রতি বছর যে প্রফিটের শেয়ার পাই, দেখেন একটু লক্ষ্য করেন কথাটা, যে প্রফিট শেয়ারটা আমরা পেয়ে থাকি অর্গানাইজেশন থেকে, যদি কোম্পানির ব্যবসা কম হয় তাহলে আমরা প্রফিটের অংশ কম পাবো, টাকা কম পাবো। এই জন্য স্যার যেটা হচ্ছে যে আমরা সবসময় প্রিপেয়ার্ড থাকি যে যেদিন আমার এখানে কোনো মানুষ যেই আসুক না কেন সে যাতে কোনো কিছু আমাদের মধ্যে খুঁজে না পায়। সাপোজ ধরেন আপনি হয়তোবা ও ঝাড়ু দিচ্ছে, ঝাড়ু দেওয়ার সময় আপনার গায়ে একটু ময়লা পানি ছিটে গেল, আপনি হয়তো এটার জন্য বিরক্ত হলেন এবং আমাদেরকে কাজটা দিলেন না, তাহলে কি হবে স্যার? যেটা হচ্ছে যে আমরা আমাদের অর্গানাইজেশনের সেলস কম হবে, প্রফিট কম হবে, তাহলে স্যার আমরা বছর শেষে প্রফিটের অংশ কম পাবো। তো এটা কি হবে স্যার? ইনডিরেক্টলি আমাদের আর্থিকভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবে। এই জন্য স্যার আমি ওনাকে ওখান থেকে সরিয়ে দিয়েছি যাতে ওখানে নেগেটিভ কোনো কিছু না ঘটে, যাতে করে আপনি আমাদের যদি আপনি বায়ার হন বা আমাদের শুভাকাঙ্ক্ষী হন, যাতে এটা আমাদের বিজনেসে কোনো ইম্প্যাক্ট না পড়ে। লক্ষ্য করে দেখেন যে হাউ দিস কোম্পানি হ্যাজ ইনফ্লুয়েন্স দ্যাট পারসন, যে কিভাবে করে সে ইনসেনটিভ বা কমিশন বা প্রফিট শেয়ার দিয়ে তার এমপ্লয়ি বিহেভিয়ারকে সে কন্ট্রোল করছে। বিষয়টা লক্ষ্য করেছেন কিনা আপনারা স্যার? আচ্ছা, এরপরে আসেন যে বিষয়টা, সেটা হচ্ছে যে স্টক অপশনের ক্ষেত্রে যেটা দেখবেন আপনি যে বাংলাদেশে খুব কম সংখ্যক প্রতিষ্ঠান আছে যারা আসলে স্টকের সুবিধা স্বাভাবিকত তারা দিয়ে থাকে। এর মধ্যে আপনি বাংলাদেশে আমি দুটো বা তিনটা প্রতিষ্ঠানের কথা বলি। এর মধ্যে একটা প্রতিষ্ঠান হচ্ছে গ্রামীণফোন। আপনারা জানেন যে শেয়ারের মধ্যে রিপ্লেসমেন্ট শেয়ার বলতে একটা শেয়ার আছে, যারা গ্রামীণফোন যখন তাদের স্টক লঞ্চ করে তখন কিন্তু তারা তাদের এমপ্লয়ীদেরকে স্টক দিয়েছিল, এবং সেই স্টকের যে অপশনটা, এটাও দেখবেন যে ভলেন্টারি পেমেন্টের মধ্যে একটা স্পেশাল পেমেন্ট হচ্ছে স্টক অপশন। তারপরে হচ্ছে প্যাটার্নিটি অ্যালাউন্স এন্ড লিভ। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের কোনো আইনে প্যাটার্নিটি লিভ বা লিভ অ্যালাউন্সের কোনো অপশন নেই। আমি আবার বলছি, প্যাটার্নিটি কোনো লিভ বা লিভের কোনো অপশন কি আছে যে কোনো অপশন বাংলাদেশে নেই, কিন্তু বাংলাদেশে কিছু অর্গানাইজেশন আছে। এর মধ্যে একটা হচ্ছে কি ব্র্যাক বাংলাদেশের সব থেকে বেশি পরিমাণ প্যাটার্নিটি লিভ দিয়ে থাকে, তারা 1 মাস তারা প্যাটার্নিটি লিভ দেয়। এবং বাংলাদেশে যেটা হচ্ছে যে আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে আপনি ইয়ের ক্ষেত্রে দেখবেন যে প্যাটার্নিটির ক্ষেত্রে আরেকটা জিনিস দেখবেন যে বাংলাদেশে কিছু অর্গানাইজেশন আছে যেমন গ্রামীণফোন, তারপরে হচ্ছে কি আপনার গ্রামীণফোন ছাড়া আরো কিছু প্রতিষ্ঠান লাইক আপনার বাংলা লিংক,
তারপরে হচ্ছে এখানে একজন আছেন ইয়ন গ্রুপের একজন কর্মী আছেন, ইয়ন গ্রুপ, এরকম কিছু ভালো কিছু প্র্যাকটিস অর্গানাইজেশন আছে যারা এই ধরনের বেস্ট কিছু প্র্যাকটিস করে, যে প্র্যাকটিস গুলি আসলে কি হয় যে অর্গানাইজেশনের এমপ্লয়ীদেরকে কাজ করতে অনেক বেশি মানে আগ্রহী করে বা অর্গানাইজেশনে কন্ট্রিবিউট করতে কাজ করে। এবং এই ভলেন্টারি পেমেন্টের মধ্যে আরেকটা পাবেন কি প্যাটার্নিটি অ্যালাউন্স এন্ড লিভ। এটা আপনারা মাথায় রাখবেন যে বাংলাদেশের বিভিন্ন অর্গানাইজেশনের প্র্যাকটিসটা জেনে রাখবেন যাতে করে আপনার পেরোলে কাজ করতে সুবিধা হবে। কারণ লিভ ম্যানেজমেন্টের মধ্যে আপনারা অনেক জায়গায় গিয়ে দেখবেন যে প্যাটার্নিটি লিভ আছে এবং অনেকেই ফোন করে যে ভাইয়া প্যাটার্নিটি লিভ কত দিনের, বুঝতে পারছেন? সো ইট ডিপেন্ডস যে আপনি এই জিনিসটা কি করবেন, মাথায় রাখবেন যে প্যাটার্নিটি লিভ কতদিন বা কি এই ধরনের বিষয়গুলি। তারপরে আরেকটা বিষয় হচ্ছে গিয়ে অ্যাটেন্ডেন্স বোনাস। অ্যাটেন্ডেন্স বোনাস বাংলাদেশে দেখা যায় যে অনেক অর্গানাইজেশন আছে যেখানে অ্যাটেন্ডেন্স বোনাসের প্র্যাকটিস আছে, স্পেশালি ম্যানুফ্যাকচারিং ইউনিট গুলিতে দেখবেন যখন আপনি পেরোল করতে যাবেন সেখানে আপনার এই ধরনের বিষয়গুলি আপনারা প্রচুর পরিমাণে পাবেন। এটা গেল একটা। তারপরে আসেন যেটা হচ্ছে যে বাংলাদেশে এই যে ভলেন্টারি যে পে পলিসি আছে, ভলেন্টারি পে পলিসির ক্ষেত্রে রিলোকেশন বোনাস। আপনি বাংলাদেশে, আমি এটা প্রথম দেখেছি পাঠাওতে, ওরা যদি কোনো এমপ্লয়কে এক জেলা থেকে আরেক জেলায় পাঠায় তখন সেখানে কি হয় যে এই ধরনের রিলোকেশন বোনাসের একটা প্রভিশন আছে, যেখানে ওরা রিলোকেট করলে কোনো এমপ্লয়কে কোথাও ট্রান্সফার করলে সেটার জন্য তারা তাদেরকে আলাদাভাবে বোনাস দিয়ে থাকে। হেলথ কেয়ার বেনিফিটস এর মধ্যে আপনারা ইনপেশেন্ট এন্ড আউট পেশেন্টের ফ্যাসিলিটি দেখবেন যে বিভিন্ন অর্গানাইজেশন দিয়ে থাকে। এলএফএ আমি অলরেডি কথা বলেছি। কস্ট অফ লিভিং অ্যাডজাস্টমেন্ট, যেটাকে আমরা বলি কোলা। কোলা মানে হচ্ছে গিয়ে আপনারা জানেন মুদ্রাস্ফীতি যদি কোনো কারণে বেড়ে যায়, মুদ্রাস্ফীতি বিষয়টা হচ্ছে এটা যে মুদ্রাস্ফীতি যখন হয় তখন মানুষের হাতে প্রচুর টাকা পয়সা চলে আসে, অনেক টাকা পয়সা মানুষের হাতে চলে আসে, কিন্তু বাজারে পর্যাপ্ত পরিমাণ সাপ্লাই থাকে না। যেমন ধরেন আমাদের দেশে মানুষের প্রচুর টাকা, ঢাকা শহরের মানুষের স্পেশালি অনেক টাকা, এবং দেখবেন যে আমার একটা ডিমের দাম এখন 15 টাকা, মাথা নষ্ট অবস্থা, বুঝতে পেরেছেন? একটা ডিমের দাম 15 টাকা। আর যখন আমাদের সাধারণ মানুষ সবার হাতে টাকা ছিল না তখন একটা ডিম আমার এখনো মনে আছে, আমি 2008-9 সালের দিকে এক হালি ডিম পাওয়া যেত 8 টাকা 60 টাকায় এক হালি ডিম পাওয়া যেত, কিন্তু এখন সেই একটা ডিমের দামই 15 টাকা। তার মানে আপনি এখনকার একটা ডিম দিয়ে তখন দুই হালি ডিম কিনতে পারতেন তখন। সো এই কোলা যে ব্যবস্থাটা, এটা দেখবেন অনেক অর্গানাইজেশনে এই কোলা পদ্ধতিটা চালু আছে। যখনই আপনার মুদ্রাস্ফীতি বাড়বে তখনই আপনার কি হবে, আগে ছিল মুদ্রাস্ফীতি 6.5%, আর এখন বর্তমানে মুদ্রাস্ফীতি হচ্ছে গিয়ে 9.5%। বর্তমানে বাংলাদেশে যদিও সরকার বলে যে এটা আরো কম, 7.5% সরকার বলে, কিন্তু আসলে সিপিডি বা অন্যান্য যাদের হিসাব নিকাশ আছে হিসাব অনুযায়ী বর্তমানে মুদ্রাস্ফীতি 9.5%-এর উপরে তারা স্বাভাবিকত বলে থাকে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে মুদ্রাস্ফীতি প্রায় 11.5%। সো ডিপেন্ড করবে যে আপনার অর্গানাইজেশনে আপনার এমপ্লয়িরা কিভাবে করে কি হয় যে এই ধরনের বিষয়গুলি ঘটবে, বা এই ধরনের বিষয়গুলির ক্ষেত্রে কোন অর্গানাইজেশন কি পরিমাণ আপনাকে কম্পেনসেশন দিবে, যেটা হচ্ছে যে আপনাকে কম্পেনসেট করবে, এটা নির্ভর করে ওই অর্গানাইজেশনের উপরে। ঠিক আছে, এটা গেল একটা। তারপরে একটা হচ্ছে মেম্বারশিপ এন্ড সাবস্ক্রিপশন। মেম্বারশিপ এন্ড সাবস্ক্রিপশনের ক্ষেত্রে দেখবেন বর্তমানে পৃথিবীতে প্রচুর পরিমাণে অনলাইন কোর্স হয়। যেমন আপনারা যারা এইচআর ভালো করতে চান তারা দেখবেন যে এখন প্রচুর পরিমাণে এআই এইচআর এর কিছু কোর্স আছে, এগুলি তারা করছে। আবার অনেকের ক্ষেত্রে দেখবেন যে এসপিএইচআরআই, পৃথিবীর মধ্যে অন্যতম প্রেস্টিজিয়াস যে ভালো সার্টিফিকেশন যেগুলো আছে সেগুলোর মধ্যে একটা হচ্ছে এসপিএইচআরআই। এই এসপিএইচআরআইটা অনেকে দেখবেন যে করে তারা, এবং এই ধরনের অনলাইন কোর্সগুলি এটি স্বাভাবিকত কি করে যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলি, আমি আবার বলছি যে আপনার প্রতিষ্ঠান নিজেই এমপ্লয়ীদেরকে এই ধরনের সাবস্ক্রিপশনের ব্যবস্থা করে। এবং আরো দেখবেন যে আমি যখন একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করতাম, ওরা তখন এমবিএ করার জন্য ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ওরা 20% ডিসকাউন্ট নিয়েছিল, এবং আমি ওখান থেকে এমবিএ করেছিলাম এই আমাকে 20% ডিসকাউন্ট পাওয়ার কারণ 20%-এ প্রায় আমার টোটাল প্রায় 45,000 টাকা সেভ হয়েছিল তখন। সো ইট ডিপেন্ডস অন অর্গানাইজেশন যে আপনি কিভাবে করে এই ধরনের বিষয়গুলি কি করবেন, আপনি অর্গানাইজেশন এমপ্লয়কে কিভাবে বেনিফিটেড করবেন সেটার উপরে নির্ভর করে। তারপর দেখেন ফুল টাইম কার ফ্যাসিলিটি অর পিক অ্যান্ড ড্রপ। এটা দেখবেন যে অর্গানাইজেশন এটা দিতে বাধ্য না, কিন্তু তারপরে তারা ভলেন্টারি ভাবে এই ধরনের এগুলি কি করে এমপ্লয়ীদেরকে দিয়ে থাকে। তারপর হচ্ছে হাউজিং, স্কুল অ্যান্ড মিল রিইম্বার্সমেন্ট, এই ধরনের ব্যবস্থাও কিন্তু অর্গানাইজেশনগুলি করে। এবং আপনারা জানবেন যে অ্যাপেক্সের এমপ্লয়ীদেরকে এর আগে
যেটা করতো সেটা হচ্ছে স্কুলিং, তার বাচ্চার স্কুলিং এর জন্য একটা সুবিধা। কারণ আপনারা জানেন যে ম্যাপেল লিফ যে স্কুলটা ছিল সেটা হচ্ছে ছিল মনে হয় এখনো স্টিল আছে। এই স্কুলটা বেসিক্যালি আমাদের মঞ্জুরুল হাসানের ওয়াইফের স্কুল ছিল এবং সেখান থেকে ওনারা এই ধরনের ফ্যাসিলিটি, আমি জানি না স্টিল আপনারা পাচ্ছেন কিনা, আগে পাওয়া যেত। হাউজিং ফ্যাসিলিটি প্রচুর অর্গানাইজেশন আছে যারা এই ধরনের হাউজিং ফ্যাসিলিটি দিয়ে থাকে। আর এটা হচ্ছে মিল রিইম্বার্সমেন্ট। মিল মানে হচ্ছে খাবার দাবারের জন্য আপনাদেরকে বিভিন্ন ধরনের সাবসিডাইজ ফুড দিয়ে থাকে। আপনি স্বাভাবিকত যদি একটা অর্গানাইজেশন ওয়াইজ দেখেন পেরোলে, এর বাহিরে আপনি স্বাভাবিকত অর্গানাইজেশন গুলিকে খুব কম সংখ্যক বেনিফিট দিয়ে থাকে। ভলেন্টারি সার্ভিসে কোনো অর্গানাইজেশন আছে ফোন অ্যালাউন্স দিয়ে থাকে, আবার কোনো অর্গানাইজেশন আছে আপনাদের যে হচ্ছে লার্নিং ফ্যাসিলিটি দিয়ে থাকে। এক একটা অর্গানাইজেশন এক এক রকমের, কিন্তু পেরোলের ক্ষেত্রে খুব কমন প্র্যাকটিস যেগুলো আমরা বাংলাদেশে আছে সেগুলো আমি আপনাদেরকে এখানে বলার চেষ্টা করলাম। এর বাইরে হয়তো অর্গানাইজেশন অনেক কিছুই ভ্যারি করতে পারে। সো পলিসি যখন আপনি করবেন পেরোল পলিসি, তখন আপনাকে এই জিনিসগুলি কি করতে মাথায় রেখে তারপরে আপনাকে করতে হবে। ক্লিয়ার? বিষয়টা বোঝা গেল কিনা? ভাই একটা ভাইয়া আমার ছোট্ট একটা কোশ্চেন প্রশ্ন ছিল। ছিল, বললেন প্লিজ। সেটা কোশ্চেনটা হচ্ছে হচ্ছে যে লিভিং অ্যাডজাস্টমেন্টে যেটা আচ্ছা কে আগে বলবেন? বলেন, আপনি বলেন আগে। আচ্ছা, কস্ট অফ লিভিং অ্যাডজাস্টমেন্ট যেটা বললেন সেটা কি মানে ওই যে ইনফ্লেশন হয়ে গেলে জিনিসপত্রের দাম বেড়ে গেলে তখন স্যালারি বাড়ায় দাও, এটা বুঝাইছেন নাকি আলাদা পেমেন্ট? রাইট, এটা বেসিক্যালি আলাদা পেমেন্ট। যখন আপনার হয় যে এই ধরনের দেখবেন যে ইনফ্লেশন রেট বেড়ে যায়, আপনার এখন ধরেন যে যাদের আপনার লিভিং স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনি দেখতে পাচ্ছেন যে আপনার এমপ্লয়ির বর্তমান স্যালারিটা হচ্ছে 50,000 টাকা, কিন্তু যেটা দেখা গেল যে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার কারণে আপনি বুঝতে পারছেন যে ওনার পক্ষে এটা বহন করা কঠিন হয়ে যাচ্ছে। যেটা হচ্ছে যে এই লিভিং, এবার দেখেন বাংলাদেশ সরকার কিন্তু কি করেছে যে 5% স্পেশাল 5% এবং 10% তাদের স্পেশাল ইনক্রিমেন্ট দিয়েছে। কেন দিয়েছে? কারণ সরকার বুঝতে পারছে যে সরকারি কর্মকর্তারা তাদের পক্ষে যে টাকা তাদেরকে দেয়া হচ্ছে টাকা দিয়ে আসলে তারা খুব সার্ভাইভ করা তাদের জন্য কঠিন। তো সরকার কি করেছে যে তাদেরকে বেসিক্যালি 5% অ্যাডজাস্টমেন্ট দিয়েছে। যদিও সরকার এটাকে কোলা বলেনি, সরকার বলেছে 5% স্পেশাল ইনক্রিমেন্ট। কিন্তু বিষয়টা হচ্ছে বাস্তবিক করতে সেটা হচ্ছে যে এটা আসলে এই কোলা আকারে দেয়া হয়। কেন দেয়া হয়? যাতে করে একটা এমপ্লয়ি তার যে বেতনটা তাকে যেটা আপনি দিচ্ছেন সেটাই যেহেতু সে কভার করতে পারছে না, তার মানে তাকে এক্সট্রা দিয়ে যাতে করে আপনি তাকে চাকরিতে রাখতে পারেন বা তাকে অনেস্ট রাখতে পারেন, সেই ব্যবস্থা বা চেষ্টা করাটাই আসলে বেসিক্যালি এটার ক্ষেত্রে ঘটছে। আবার ধরেন যে আমাদের প্রাইভেট অর্গানাইজেশনে কি হয়, ধরেন আমার এখন জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, আমার কোয়ালিফিকেশন আছে, আমি ঠিক আছে ওকে আমি এখানে 2 লক্ষ টাকা পেতাম, আমি এখন ইনস্ট্যান্সে সুইচ করে কি করে সে যেখানে 3 লক্ষ টাকা পাবে সেখানে চলে যায়। তো এমপ্লয়ি রিটেনশনের জন্য এমপ্লয়ি গুলি কি করে যে তারা এই ধরনের স্পেশাল পেমেন্টের ব্যবস্থা করে অর্গানাইজেশন এমপ্লয়ীদের জন্য, যে তারা কি করে ওদেরকে বলে যে ঠিক আছে তোমরা 15 বা 20,000 বা 30,000 টাকা বা 5,000 টাকা বৃদ্ধি করে দাও, এই যে কোলার উপরে নির্ভর করে, মানে অর্থাৎ কস্ট অফ লিভিং অ্যাডজাস্টমেন্টের উপরে নির্ভর করে পার্সেন্টেজ অনুযায়ী তারা এটা আলাদাভাবে দিয়ে থাকে স্বাভাবিকত। বুঝতে পেরেছেন? তার মানে স্যালারির সাথে অ্যাড করে দেওয়া হয়, তাই তো? সেটা স্যালারি হিসেবে দেখায়। রাইট, এটা স্যালারি মধ্যে অ্যাড করে দেওয়া হয়, এটা স্বাভাবিকত বেসিকে দেওয়া হয়। বেসিকে দিলে কি হয় যে আপনার আদার্স কম্পোনেন্ট গুলিকে হিট করে এটা, ঠিক আছে। অথবা অনেকে কি করে যে স্পেশাল অ্যালাউন্স হিসেবে দিয়ে দেয় যাতে করে এটা আবার পরবর্তীতে যখন কোলা অ্যাডজাস্টেড হয়ে যায়, সাপোজ ধরেন আবার আপনার ইনফ্লেশন রেট বা জিনিসপত্রের দাম কমে আসবে, তখন তাতে করে তারা এটা ইনক্রিমেন্ট আকারে অ্যাডজাস্ট করতে পারে, তখন এটা আবার তারা আলাদাভাবে দেয়। তো এটা ডিপেন্ডস অন অর্গানাইজেশন প্ল্যান, যে আপনি অর্গানাইজেশনের মধ্যে কিভাবে এটা প্ল্যান করবেন সেটার উপরে এটা নির্ভর করবে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। জি জি। জি, আর কারো কোনো প্রশ্ন আছে? যে একজন প্রশ্ন করতে চেয়েছিলেন, আপনাকে থামিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ ভাই আমার কোশ্চেনটা হচ্ছে যে প্রথমটা হচ্ছে রিলোকেশন যে অ্যালাউন্সটা বলতেছেন, এটা কি হচ্ছে যে ট্রান্সফার হলে যে এমপ্লয়িকে দেওয়া হয়, এটা কি এটা? আমি এটা মিস করে গেছি। রাইট ভাই, আপনি দেখবেন যে অনেক সময় আপনাকে কি করা হয় যে আপনাকে ঢাকা থেকে ট্রান্সফার করে চট্টগ্রামে পাঠিয়ে দেওয়া হলো, কিন্তু আপনার পুরো ফ্যামিলি নিয়ে যেতে গেলে আপনার আরো 20,000 টাকা ট্রাক ভাড়া, শ্রমিক ভাড়া এগুলি প্রয়োজন হয়। সো এখন এটা কি আমি বাড়ি থেকে আনবো? আমার তো বেতন ওই পরিমাণ নেই। তখন কি করে অর্গানাইজেশন স্বাভাবিকত কি করে যে বলে যে ঠিক আছে ওকে তোমার এটা ব্যবস্থা আমি করছি।
হ্যাঁ, তখন কি করে যে অর্গানাইজেশন থেকে তাকে হয়তো ট্রাক হায়ার করার জন্য বা এগুলির জন্য আলাদা একটা রিলোকেশন বোনাস দিয়ে থাকে। এবং দেখবেন এরকমের দেখবেন আপনারা যখন কম্পেনসেশন এন্ড বেনিফিটের ট্রেনিং করবেন তখন দেখবেন যে জিওগ্রাফিক্যাল লোকেশন অনুযায়ী একজন এমপ্লয়ির স্যালারি দেখবেন ফ্ল্যাকচুয়েট করে। অর্থাৎ আপনি দেখবেন যে ঢাকা থেকে একজন হাই অফিসিয়ালসকে, একজন জেনারেল ম্যানেজারকে আপনি কিন্তু কখনোই সিলেটে পাঠালে সে চাকরি ছেড়ে দিবে। তখন কি করা হয় জানেন, যে ঢাকা থেকে আপনি যখন সিলেটে তাকে পাঠাবেন তখন কি করবে, তার স্যালারিটা হাইক করে দিবে, মানে বৃদ্ধি করে দিবে। দিলে কি হয় যে সে ওখানে থাকবে, এবং যদি তার কোনো প্রকার স্পেশাল কোনো রিকোয়ারমেন্ট থাকে, যেমন ধরেন আমাকে কিছুদিন আগে বাংলাদেশে একটা বড় মাল্টিনেশনাল কোম্পানি ওরা বললো যে ভাই আমার ইয়ের জন্য নীলফামারী ইপিজেড এর জন্য একজন জেনারেল ম্যানেজার লাগবে, এবং ওনাকে প্রতি সপ্তাহে যেটা করব আমরা ঢাকায় আসা এবং যাওয়ার জন্য ওনাকে প্লেন ফেয়ার দেওয়া হবে, এটা স্পেশাল অ্যালাউন্স থাকবে ওনার, প্লাস হচ্ছে গিয়ে ওনার ঢাকাতে যে স্যালারি ওনার যেটা পাবেন তার থেকে 50,000 টাকা আমরা বৃদ্ধি করে দিব। এখন কেন, আসলে প্রশ্নটা হচ্ছে এটা, একজন জেনারেল ম্যানেজার কখনোই কিন্তু কি চাইবে না, সে ঢাকা থেকে নীলফামারী ফ্যামিলি রেখে যেতে চাইবে না। যদি যায় তাহলে সে হিসাব করবে যে আমি যদি ওখান থেকে সপ্তাহে একদিনও যদি ঢাকায় এসে আমার ফ্যামিলির সাথে দেখা করি তাহলে কি হচ্ছে, আমার প্লেন ফেয়ার লাগবে। এই জন্য কোম্পানি আগে থেকেই বলে দিচ্ছে যে একটা মাসে তোমার 4টা ছুটি থাকবে, এবং ওই ছুটির সময় তুমি কি করতে পারবা, যে প্লেনে ট্রান্সপোর্ট করতে করতে পারবা, ট্রান্সপোর্টের জন্য তোমাকে আমি টিকিট দিব, এবং তুমি কি করবা, ওখানে আমাদের ডরমেটরিতে থাকবা, খাওয়া দাওয়া হবে, এবং ঢাকা থেকে আরো 50,000 টাকা তুমি বেতন বেশি পাবা। আপনি যে কোনো মানুষকে যদি অফার করেন দেখবেন যে সে যেতে রাজি হবে, কারণ আপনার এমার্জেন্সি যখন লাগবে আপনি 3 দিন বা 4 দিন অ্যানুয়াল লিভ নিয়ে সঙ্গে সঙ্গে আবার সেটার সঙ্গে কি করবেন, আপনি প্লেনে ট্রাভেল করবেন। আরেকটা জিনিস হচ্ছে, আমার মতো যারা আমি যদি ওই ভদ্রলোকের জায়গায় হতাম তাহলে ডেফিনেটলি আমি ঢাকা থেকে চাকরি ছেড়ে নীলফামারীতে যেতাম। কেন যেতাম, বিকজ আপনি ঢাকার মধ্যে থাকতে থাকতে আপনি বোর হয়ে যাচ্ছেন। হ্যাঁ, সো এখন যদি আপনি ঢাকার বাইরে গিয়ে এর থেকে স্যালারিও 50,000 বেশি পান, প্লাস হচ্ছে কি আপনি এখানে ঢাকায় আসা যাওয়ার জন্য, ফ্যামিলির সঙ্গে দেখা করার জন্য, টাইম স্পেন্ড করার জন্য প্লেনের টিকিট পান, ডেফিনেটলি আপনি সেখানে যাবেন। কিন্তু এই কোম্পানিই দেখবেন যে 50,000 টাকা বেতন বেশি দিচ্ছে, কিন্তু আপনার এই যে ট্রান্সপোর্টেশনের জন্য যে ব্যবস্থাটা, এই ট্রান্সপোর্টেশনের ব্যবস্থাটা আপনি দিচ্ছেন না, দেখবেন যে আপনি 90% ক্ষেত্রেই আপনি রিক্রুট করতে পারবেন না, ফেইলিয়ার হবেন আপনি। কেন ফেইলিয়ার হবেন, বিকজ হচ্ছে কি ওই জায়গাতে দেখবেন যে 50,000 টাকা তার ট্রান্সপোর্টেই খরচ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? সো এই ডিপেন্ডস, এই জন্য এই রিলোকেশন বোনাসটা স্বাভাবিকত দেয়া হয় এমপ্লয়ীদেরকে। বুঝতে পেরেছেন? তাহলে ভাই এই রিলোকেশন বোনাসটা তাহলে পার কেজি হবে ভাইয়া, আর এটার সাথে আরেকটা হ্যাঁ, রিলোকেশন যে কোনো বোনাস, যে কোনো ইনসেন্টিভ, মানে ফেস্টিভ্যাল বোনাস ব্যতীত, মানে এই যে ইনসেন্টিভ জাতীয় যা আপনি দিবেন সবগুলো হচ্ছে কি ফেস্টিভ্যাল বোনাস ব্যতীত যত বোনাস দিবেন বা যা কিছু দিবেন সবগুলো আপনার পারকুইজিটের অংশ হবে ভাইয়া। ঠিক আছে? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। রিলোকেশন বোনাসটা যে দিচ্ছি বেসিক্যালি এটা তো আমার মানে কোম্পানির স্বার্থেই দিলাম, যে আসলে ও ফ্যামিলিতে রিলোকেট করবে, তাহলে যে যেমন মোবাইল অ্যালাউন্সটা কোম্পানির স্বার্থে বিজনেস এক্সপেন্স হিসেবে দেখানো হচ্ছে, তাহলে রিলোকেশন বোনাসটাও তো বিজনেস এক্সপেন্স হিসেবে দেখানো এখন একটা ছোট্ট বিষয় আছে ভাইয়া, রিলোকেশন যে বোনাসটা দিচ্ছি, তাই না, আপনার রিলোকেশন বোনাসটা হচ্ছে আমি আপনার যে অফিস করতে ভাইয়া ইয়েতে যাব, যেটা হচ্ছে যে আমার এই কি বলে যে চট্টগ্রাম আমি যাব, তাই না, এটা যাব কিসের জন্য, আপনি যদি কোম্পানি যদি আমাকে এই রিলোকেশন বোনাসের টাকাটা ভাইয়া না দেয় তাহলে আমার পকেট থেকে এটা খরচ করতে হবে না ভাইয়া? রাইট। এটা কি একটা বেনিফিট না ভাইয়া? বেনিফিট। আর মোবাইল বিলটা কি হবে, যে মোবাইলের বিলটা একজন আপনার ব্যবসার জন্য লাগবে, আর একটা এমপ্লয়ি, আমি যদি আপনাকে বলি সেলিম স্যার আপনি চিন্তা করেন আপনি আরলা ফুডে আছেন, আপনাকে যদি বলে কালকে অর্গানাইজেশন যে মিস্টার সেলিম আপনাকে কালকে ইয়েতে যেতে হবে, চট্টগ্রামে গিয়ে আপনাকে ট্রান্সফার করলে আপনি চট্টগ্রাম ডিপোতে গিয়ে আপনি রিপোর্ট করবেন, আপনাকে যদি কোম্পানি রিলোকেশন বোনাস আপনাকে নাও দেয় তা আপনি পকেটের টাকা খরচ করে যাবেন কিনা ভাইয়া? হ্যাঁ, তা যেতে হবে। যাবেন। এটা কি আপনার ডিরেক্ট বিজনেস কস্ট না এটা এমপ্লয়ি ইন্ডিভিজুয়াল কস্ট? না, এমপ্লয়ি ইন্ডিভিজুয়াল কস্ট। তার মানে কি হচ্ছে, এটা ইন্ডিভিজুয়াল, আপনাকে যদি অর্গানাইজেশন দেয় তাহলে এটা ইন্ডিভিজুয়াল ইনকাম হবে। আর মোবাইল বিল যেটা ভাইয়া, মোবাইল বিলটা হচ্ছে আপনি বুঝেই দিচ্ছেন কিন্তু যে এটা কিন্তু আপনার ধরেন যে আপনাকে যদি কোম্পানি না দেয় তারপরে আপনাকে করতে হবে, কিন্তু এটা ইন্ডিভিজুয়াল কস্ট না, এটা কস্টটা আসলে ব্যবসার জন্য কস্ট। এই জন্য মোবাইল বিলটা একভাবে আপনাকে কনসিডার করতে হবে আর রিলোকেশন বোনাসটা আরেকভাবে কনসিডার করতে হবে। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার তাহলে ভাই, ক্লিয়ার। ওকে ভাইয়া, ওকে ঠিক ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল জি স্যার। হ্যালো স্যার লাস্ট ভাইয়া একটু আমি এলএফএটা মিস্টেক করতেছি ভাইয়া, একটু যদি এটা বলেন বলতেন। এলএফএ এটা মিস্টেক এলএফএটা হচ্ছে গিয়ে আপনাকে ধরেন অর্গানাইজেশন আপনাকে একটা ছুটিতে পাঠাবে,
আপনাকে বললো যে আপনি ছুটিতে যাওয়ার সময় যে কস্ট হবে, আপনার ছুটির সময় যদি আপনি ট্রাভেল করেন সেটার জন্য যে কস্টটা হবে সেই কস্টটা অর্গানাইজেশন বহন করবে। ঠিক আছে, এই যে ট্রান্সপোর্ট যে কস্টটা ডিউরিং হিজ লিভ, এটাকে আসলে বেসিক্যালি বলা হচ্ছে এলএফএ। ঠিক আছে, জি ভাই, থ্যাংক ইউ। জি ওকে ভাইয়া। স্যার জি, আমার একটা কোশ্চেন ছিল, জি, সেটা জি। হচ্ছে স্যার লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে প্রতি বছর একটা এমপ্লয়ি যখন তার 1 ইয়ার কমপ্লিট হবে তাকে একটা 5% ম্যান্ডেটরি ইনক্রিমেন্ট দিতে হবে। জি, সেই ক্ষেত্রে স্যার এই যে আমাদের যে কোলাটা আছে এইটার মাধ্যমে কি আমি সেটা অ্যাডজাস্ট করতে পারবো কিনা এটা ইনক্রিমেন্ট? স্বাভাবিকত বাংলাদেশে আমি কনফিডেন্স গ্রুপকে দেখেছি, কনফিডেন্স গ্রুপের তারেক ভাই হচ্ছে ওদের সিএইচআরও। এই তারেক ভাইকে দেখেছি যে উনি আমাকে একটা বলছে যে তমাল আমরা যেটা করি সেটা হচ্ছে যখন ইনক্রিমেন্ট দেই তখন আসলে আমরা কোলাকে আমরা কনসিডারেশনে নেই। ওই বছর যে কারেন্ট যে কোলা থাকে এই কোলার উপরে আমরা 2% হারে ইনক্রিমেন্ট দেই। এটা আমি কনফিডেন্স গ্রুপের প্র্যাকটিস দেখেছি। তো অনেক অর্গানাইজেশনই কি করে যে প্রতি বছর সে হয়তো ধরেন এই বছর কোলা আপনার 5%, উনি ওইটার সঙ্গে আরো 2% কি করে যে অ্যাড করে। তো তখন কি হয় যে এটা 7% হলে এটা 9% তারা সবাইকে ইনক্রিমেন্ট দিয়ে দেয়। আর উনি আর একটা জিনিস বলেছে যে এটা আমি রেগুলার দেই আর এইটার সঙ্গে আমি স্পেশাল কিছু ইনক্রিমেন্ট দেই বিভিন্ন ক্ষেত্রে। কিভাবে দেন উনি স্পেশাল ইনক্রিমেন্ট? উনি বলেছে যে ভাইয়া আমি অনেক সময় কি করি যে স্পেশাল ভাবে যে ইনক্রিমেন্ট গুলো দেই সেটা নির্ভর করে ম্যানেজমেন্ট পিপলদের উপর, এবং স্পেশাল ইনক্রিমেন্ট শুধুমাত্র ম্যানেজমেন্ট পিপলদেরই হয়, কিন্তু আমাদের যারা সিএক্সও লেভেলের নিচে যারা আছে তারা আসলে বেসিক্যালি ইয়া পায় না, যেটা হচ্ছে যে এই ধরনের স্পেশাল ইনক্রিমেন্টের জন্য তারা এলিজিবল না। সো আমার কাছে সিস্টেমটা ভালোই মনে হয়েছে। কারণ কি, কারণ আপনি যদি একটা এমপ্লয়কে 5% মিনিমাম আইনে দেওয়ার কথা বলা আছে, তা আপনি যদি কোলা ধরে দেন তাহলে কি হচ্ছে আপনার লাইফস্টাইল কস্ট নিয়ে আপনাকে খুব বেশি কনসার্নে পড়তে হয় না। যেমন ধরেন আমি এক সময় দেখতাম যে এক্সিকিউটিভ লেভেলের যাদেরকে হায়ার করা হতো তাদেরকে 12-14 হাজার টাকা বেতন দেওয়া হতো, কিন্তু এখন এক্সিকিউটিভ লেভেলের যদি আপনি মার্কেট দেখেন, কম্পিটিটিভ বাস্কেট দেখেন, কম্পিটিটিভ বাস্কেট দেখলে আমি যদি শুধু ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলির কথা চিন্তা করি 50,000 টাকার নিচে কম দিলে একটা ছেলের পক্ষে আসলে বা একটা মেয়ের পক্ষে সার্ভাইভ করা কঠিন ঢাকা শহরে। সো এই জন্য দেখবেন যে আস্তে আস্তে করে জিনিসগুলি কি হচ্ছে যে অর্গানাইজেশনগুলি এটা বোঝার চেষ্টা করছে। সো কোলার সঙ্গে ইনক্রিমেন্ট অ্যাডজাস্ট করা এটা মোটামুটি যেটা আস্তে আস্তে করে অনেক অর্গানাইজেশন এই প্র্যাকটিস গুলি শুরু করছে, এবং এটা টেকনিক্যাল একটা ভালো বিষয়, আর কিছুই না। ক্লিয়ার? থ্যাংক ইউ স্যার। জি স্যার কোলা এবং ডিএনএস অ্যালাউন্স দুটো কি স্যার একই বা? না, দুইটা এক জিনিস না স্যার। ডিএনএস অ্যালাউন্স আলাদা জিনিস, কোলা আর এক জিনিস। ঠিক আছে, জি জি। কিবরিয়া স্যার আপনি হাত তুলেছিলেন। স্যার আমি একটু ভাইয়া যে বললো এটাই বলতে যাচ্ছি, এই যে ডিয়ারনেস অ্যালাউন্স যেটা আছে মহার্ঘ ভাতা বলে আর কি ইয়াতে, জি মহার্ঘ ভাতা। গভর্নমেন্টের ইয়াতে। সো এটাও তো সেই হচ্ছে সবকিছু ইনফ্লেশনের কারণে মানুষ মানে গভর্নমেন্ট এমপ্লয়িজরা যে সাফার করছে ওটাকে ব্যালেন্স করার জন্যই দেয়া হয়। একটা জিনিস হচ্ছে কি শারমিন ম্যাডাম, এখানে একটা ছোট্ট বিষয় আছে। গভর্নমেন্টের ক্ষেত্রে আপনি দেখবেন মহার্ঘ ভাতা শুধুমাত্র একটা ক্ষেত্রে গভর্নমেন্ট প্র্যাকটিস করে, সেটা কখন? যখন আপনাদের পে স্কেল রিভিউ করে। পে স্কেল রিভিউ করলে তখন কি হয়, গভর্নমেন্টের যেমন ধরেন আপনার লাস্ট পে স্কেল গঠন করা হয়েছিল 2008 সালে, এবং ওই পে স্কেলটা অ্যানাউন্স করা হয় 2015 সালে। সো এখন দেখেন এই যে 7 বছরে যে পরিমাণ ইনফ্লেশন হয়েছে সে অনুযায়ী যে পরিমাণ গভর্নমেন্টকে দেওয়ার কথা ওই পরিমাণ গভর্নমেন্ট দেয়নি। কিন্তু আমার যে যতগুলো স্টাডি আছে, আপনি ধরেন যে বাংলাদেশে এখন পর্যন্ত টোটাল যতগুলি গভর্নমেন্ট আসছে তার মধ্যে বিএনপি সরকার এবং আওয়ামী লীগ সরকার, এই দুটো সরকারের মধ্যে যদি আপনি চিন্তা করেন টোটাল সাধারণত 8 বার ইয়া হয়েছে, যেটা হচ্ছে যে আপনার পে স্কেল ঘোষিত হয়েছে, এবং জিয়াউর রহমান এবং 8 বার হয়েছে। সো 8 বার যদি আপনার এটা হয়, এই 8 বারই কেবলমাত্র ইয়ের ক্ষেত্রে মহার্ঘ ভাতার প্র্যাকটিস দেখা গেছে। সরকার কিন্তু অন্য ক্ষেত্রে মহার্ঘ ভাতার প্র্যাকটিস করে না, বুঝতে পেরেছেন? এটাও কিন্তু একটা লক্ষণীয় বিষয়। কিন্তু কোলার যে বিষয়টা, কোলা কিন্তু দেখবেন যে যে কোনো অর্গানাইজেশন যখন তখন করে। আমি মাল্টিন্যাশনাল অর্গানাইজেশনে যখন কাজ করেছি তখন আমরা প্রতি বছরই কোলা অ্যাডজাস্ট করতাম এবং তারপরে আমরা ইনক্রিমেন্ট দিতাম। সো ইট ডিপেন্ডস অন সিচুয়েশন, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি স্যার, থ্যাংক জি ইউ। জি। আর কার প্রশ্ন আছে? আচ্ছা গেল। এবার আসেন যেটা হচ্ছে যে আমার পেরোলের যে বিষয়টা, পেরোলের আপনার প্রথমে আমরা শিখলাম যে পেরোল প্রসেসটা শিখলাম। এই প্রসেসটা শিখতে গিয়ে আমরা বুঝতে পারলাম যে পলিসিটা কিভাবে করতে হবে এবং পলিসি করতে গেলে কোন কোন বিষয়গুলি আমাদেরকে লক্ষ্য করতে হবে সেটা আমরা বুঝতে পেরেছি। আমরা ইনপুট
গ্যাদারিং, আপনার যেটা হচ্ছে যে ইনপুট গুলি আপনি কিভাবে গ্যাদার করবেন সেটা বলা আছে কিভাবে আপনি করবেন। আর এটা হচ্ছে ইনপুট ভ্যালিডেশন, আপনি ইনপুট যে কোনো একটা ইনপুট কিভাবে ভ্যালিডেট করবেন সেটার ক্ষেত্রে আমরা বলেছি কি যে কোনো ইনফরমেশন পাওয়ার পরে সেটা কনসার্ন থেকে আপনাকে কি করতে হবে, ভ্যালিডেট করে নিতে হবে। এরপরে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে পেরোল ক্যালকুলেশন। পেরোল ক্যালকুলেশনের ক্ষেত্রে কি হবে, পেরোল ক্যালকুলেশনের ক্ষেত্রে যেটা হয় যে আপনার টোটাল ইনকাম যেটা থাকবে, টোটাল ইনকাম থেকে টোটাল ডিডাকশন বাদ দিবেন, দিলে যে টাকাটা পাবেন সেটা হচ্ছে নেট ইনকাম। এখন যখন আপনি নেট ইনকাম পেয়ে যাচ্ছেন, নেট ইনকাম পাওয়ার পরে পেরোলে আপনার যেটা প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে স্ট্যাচুটরি কমপ্লায়েন্স। স্ট্যাচুটরি কমপ্লায়েন্স মানে কি, আইন যে কমপ্লায়েন্স গুলির কথা বলেছে, আইন কি কি কমপ্লায়েন্সের কথা বলেছে, যে আপনি ট্যাক্স ডিডাকশন করেছেন কিনা, আপনি একজন এমপ্লয়ি অ্যাবসেন্টিজম ডিডাকশন করেছেন কিনা, তার প্রভিডেন্ট ফান্ড ডিডাকশন করেছেন কিনা, তাকে যে টাকাটা দিচ্ছেন সেটার ক্ষেত্রে যে তার যত ধরনের অ্যালাউয়েবল ডিডাকশন আছে সেগুলি সঠিকভাবে করা হচ্ছে কিনা। আমি বাংলাদেশে দেখবেন অনেক প্রতিষ্ঠান আছে মানে কোনো প্রকার কারণ ছাড়াই তারা দেখবেন যে গ্রসে ডিডাকশন করা শুরু করে, কিন্তু গ্রসে কিন্তু কোনো ইনকাম একজন এমপ্লয়ি ডিডাকশন হয় না। অলওয়েজ একজন এমপ্লয়ি যেটা করতে হবে সেটা হচ্ছে ডিডাকশন শ্যাল বি মেড অন বেসিক স্যালারি। কারণ আমাদের দেখবেন অনেক ক্ষেত্রে এমপ্লয়ি অ্যাবসেন্ট করলে ওনার গ্রস থেকে টাকা কেটে নেয়, কিন্তু না, আমাদের যদি আপনি বাংলাদেশ শ্রম আইনের 125 নম্বর ধারাটা দেখেন সেখানে খুব স্পষ্টত বলে দেয়া আছে, নো ডিডাকশন শ্যাল বি মেড অন বেসিক স্যালারি, অল সর্ট অফ ডিডাকশন শ্যাল বি মেড অন বেসিক স্যালারি। তার মানে কি হচ্ছে, আপনাকে যত ধরনের ডিডাকশন আপনি একজন এমপ্লয়ি করবেন সেটা বাধ্যতামূলক ভাবে কোথায় করতে হবে, আপনাকে বেসিকে করতে হবে, আপনি সেটা চাইলেই গ্রসে করতে পারবেন না। কিন্তু আমাদের দেশের পেরোলরা যেটা করে যে হুট করে সে একটা কর্তন করা শুরু করে, আবার দেখবেন কোনো কারণে সে এমন একটা বেনিফিট তাকে দিয়েছে যেটার কারণে তার অর্থ কর্তন করার কথা না, কিন্তু সে সুন্দর করে কি করছে যে তার অর্থটা তার বেসিক থেকে কেটে নিয়ে যাচ্ছে। সো এই যে বিষয়গুলি যেটা হবে যে আপনাকে খুব সেন্সিটিভ ভাবে লক্ষ্য করতে হবে যে আপনাকে এই ধরনের স্ট্যাচুটরি কমপ্লায়েন্স গুলি আপনি জানেন কিনা সেটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। দেখেন একজন এমপ্লয়ি যখন কোন মাসের মাঝামাঝি সময়ে বা একটা ইনকমপ্লিট মান্থে যখন জয়েন করবে একজন এমপ্লয়ি, সো ইনকমপ্লিট মান্থে যখনই সে জয়েন করবে তখনই আপনাকে কি করতে হবে, গ্রসে ডিডাকশন করতে হবে। কিন্তু যদি একজন এমপ্লয়ি চাকরিরত অবস্থায় যদি তার কোনো প্রকার ডিডাকশন হয় তাহলে সেক্ষেত্রে বাধ্যতামূলক ভাবে সেটা বেসিক স্যালারিতে হবে। এই যে দেখেন, আপনি দেখেন এখানে আপনি স্ক্রিনটা যদি দেখতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে বলবো একটু লক্ষ্য করেন। এখানে বলা আছে কেবলমাত্র, আমি আবারও বলছি, কেবলমাত্র এই আইনের বিধান অনুযায়ী, আমি প্রথম লাইনটা আগে পড়ি একটু তাহলে বুঝতে সুবিধা হবে। এই আইন দ্বারা অনুমোদিত কর্তনের ক্ষেত্র ব্যতীত অন্য কোন ক্ষেত্রে কোন শ্রমিকের মজুরি হইতে কিছুই কর্তন করা যাইবে না। দেখেন বিষয়টা লক্ষ্য রাখেন, এই আইন দ্বারা অনুমোদিত কর্তনের ক্ষেত্র ব্যতীত অন্য কোন ক্ষেত্রে কোন শ্রমিকের মজুরি কর্তন করা যাইবে না। এবং অনুমতিগুলি কোথায় দিচ্ছে দেখেন, কেবলমাত্র এই আইনের বিধান অনুযায়ী কোন শ্রমিকের মজুরি হইতে কর্তন করা যাইবে এবং উক্ত কর্তন কেবলমাত্র নিম্ন প্রকারে হইবে। তাহলে নিম্নতম মজুরিটা আপনি ডিডাক্ট করতে পারবেন বেসিকে, এবং সেটা নিম্ন প্রকার, অর্থাৎ এই 10টা সাবজেক্ট ম্যাটার ছাড়া আপনি পেরোলে কোনো প্রকার ডিডাকশন করতে পারবেন না। এখন ধরেন আপনি একজন এমপ্লয়িকে একটা এক্সট্রা লিভ দিয়ে ফেললেন, সে ভোগ করে ফেললো, আপনি তার স্যালারি কাটার জন্য উঠে পড়ে লেগে পড়েন, কিন্তু মজার জিনিস হচ্ছে স্যার, সরি, আপনি তার স্যালারি কোনোভাবেই কি করতে পারবেন না, যে ডিডাকশন করতে পারবেন না। যদি একজন এমপ্লয়িকে বেনিফিট দেন, সেটা যদি এই যে এখানে এই যে 125-এর যে 10টা বিষয় আছে এটার মধ্যে যদি কভার না করে, তাহলে কিন্তু সেক্ষেত্রে কোনোভাবেই আপনি কি করতে পারবেন না, এটাকে আপনি কোনো অবস্থাতে আন্ডার এনি সিচুয়েশন আপনি এটাকে কি করতে পারবেন না, যে আপনাকে এলিজিবল হিসাবে আপনি নিতে পারবেন না, বা আপনি এলিজিবল হিসাবে আপনি বলতে পারবেন না, বা আপনি বলতে পারবেন না যে এটা সঠিক ডিডাকশন হচ্ছে। আমি কি আপনাকে বিষয়টা বোঝাতে পেরেছি? ক্লিয়ার? এটা কি ধারা 25 না 125? 125 ধারা হচ্ছে শ্রম আইনের 125 নম্বর ধারা। ক্লিয়ার? স্যার ওই সাইটে কি আমরা পাবো ওই পাওয়ার পয়েন্টটা? ওয়েবসাইটের ঠিকানাটা চাচ্ছেন আপনি? না না, যেটা দিবেন আমাদের ওইটা কি পাবো নাকি? আমি আপনার কথাটা বুঝিনি, আরেকবার কি একটু কষ্ট করে বলবেন? ওই যে ধারা 125 এর যে স্লাইডটা, ওই স্লাইডটা কি আমরা পাবো? এটা আসলে স্লাইড না স্যার, এটা আসলে বেসিক্যালি একটা ওয়েবসাইট। এই যে আমি আপনাকে লিংক দিয়েছি গ্রুপে, আপনি গ্রুপ থেকে এই লিংকটাতে ক্লিক করলে সরাসরি এটাতে ওপেন হয়ে যাবে আপনার এখানে। ক্লিয়ার? জি স্যার, আমার একটা কোশ্চেন ছিল
জি। সেগুলো স্যার 125-এ স্যার ওই যে একটা ডিডাকশনের একটা বিষয় আছে যে ধারা 25 অনুযায়ী স্যার, ওই ধারা 25 অনুযায়ী স্যার যে জরিমানাটা স্যার, এই জরিমানাটা স্যার মানে কোন ধরনের যদি আমাকে একটু বলতেন, বা এখানে যে জরিমানাটা হবে সেটা কি স্যার ওই পানিশমেন্ট প্রসিডিউর এইভাবে মেনটেন করতে হবে কিনা স্যার, একটু জানতে চাচ্ছিলাম। যে ধারা 25-এর যে পেমেন্টটা হবে এটাতে প্রসিডিওর মেনটেন করতে হবে ধারা 25-এ, ঠিক আছে। আর এরপরেই দেখেন আর একটা ডিডাকশন আছে এখানে আমাদের এই জায়গাতেই দেখবেন যে 127 নাম্বার ধারায় একটা ডিডাকশনের কথা বলা হয়েছে, ঠিক আছে। এই যে এখানে দেখেন এই যে খ যেটা আছে 3 নাম্বার যেটা আছে এটা করতে গেলে কোনো প্রকার প্রসিডিওর ডিসিপ্লিনারি প্রসিডিওর আপনাকে মেনটেন করতে হবে না, কারণ এটা হচ্ছে ক্ষতিপূরণ আদায় করা আর উপরেটা হচ্ছে জরিমানা বা আপনার আদায় করা, যেটাকে কি বলে আচ্ছা আচ্ছা, যে আপনার ফাইন আদায় করা বা শাস্তি। এটা হচ্ছে শাস্তি, এটা শাস্তি কিন্তু এটা শাস্তি না, এটা হচ্ছে ক্ষতিপূরণ আদায় করা। আচ্ছা, তার মানে স্যার ধারা 25-এর ক্ষেত্রে জরিমানার ক্ষেত্রে আমাকে ওই পানিশমেন্ট প্রসিডিউরটা মেনটেন করতে হবে স্যার। ডেফিনেটলি স্যার, জি। থ্যাংক ইউ স্যার। তল ভাই জাস্ট একটা কোয়েশ্চেন ছিল রিলেভেন্ট, যে সে ফর এক্সাম্পল কোনো অপারেটর যদি লিভে গেল, 2-3 দিন লিভ নিল, লিভ নিয়ে নেওয়ার পরে সে এখন আর কাজে জয়েন করে নাই, ও আরো এক্সট্রা লিভ চাচ্ছে, যে সে লিভ উইদাউট পে ক্লেম করতেছে যে আমার একটু ফ্যামিলি ইস্যুর কারণে আমি একটু প্রায় মাসখানেক আমি একটা লিভ উইদাউট পেতে থাকবো, অথবা আমি মানে পরে এসে রিজাইন করে দেব। ইন দ্যাট কেস কি আমরা এটাকে কি মানে ওর ওই অ্যাবসেন্টিজম দেখায় স্যালারি কর্তন করে রাখতে পারবো? ভাইয়া লিভ উইদাউট পে মানেই একটা রিস্কি সিচুয়েশন। লিভ উইদাউট পে মানে হচ্ছে কি একজন এমপ্লয়ের বেসিক স্যালারি ছাড়া আপনাকে তার সম্পূর্ণটাই তাকে পে করে দিতে হবে। আমি আবার বলছি, বেসিক স্যালারি ব্যতীত তার সম্পূর্ণটাই তাকে কি করতে হবে, যে আপনাকে পে করে দিতে হবে। তার মানে ওকে যদি আমি 1 মাস লিভ উইদাউট পে দেই তাহলে ও বেসিকটা পাবে না, বাকি সব পাবে? বাকি সবকিছু পাবে। সো এটা একটা রিস্কি সিচুয়েশন এবং নিজের জন্য নিজে একটা বিপদ ডেকে আনার মতো বিষয়টা, বুঝতে পেরেছেন? জি জি। সো এই জন্য যেটা হচ্ছে যে লিভ উইদাউট পেতে আপনি যখনই কেউ আপনাকে এই ধরনের কোনো বিষয় বলবে তখনই আপনাকে সেইভাবে করে জিনিসটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? সো ইন দ্যাট কেস মানে এখন যে মানে সিচুয়েশনটা আমি যদি বলি যে ইন দ্যাট কেস এখন ও তো মানে ভার্বালি রিজাইন করতে জি। চাচ্ছে, সেক্ষেত্রে তো ওকে ডেকে রেজিগনেশন লেটার নেওয়া ছাড়া অল্টারনেটিভ কোনো ওয়ে নেই। আপনি তাকে রেজিগনেশন লেটার দিতে বলবেন, যদি সে না দেয় তাহলে 27-এর 3-এর কথা যে 3টা চিঠির পদ্ধতি আছে সেই পদ্ধতিতে তাকে আপনার জব সেপারেশন করতে হবে, এছাড়া কোনো বিকল্প বা রাস্তা আপনার জন্য থাকবে না, বুঝতে পেরেছেন? আচ্ছা স্যার, এই যে 10টা যে দিচ্ছেন, এই 10টা কি মানে যখন কেউ চাকরি ছাড়, রাইট? বলেন। হ্যাঁ, 27-এর 3 জি। 27-এর 3-এর ক ভাইয়া, ঠিক আছে? 27-এর 3-এর ক। জি সেলিম ভাই, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? জি জি, অলওয়েজ শুনছি। থ্যাংক ইউ। এটা 27-এর 3-এর ক ভাইয়া, ঠিক আছে? এই দেখেন আমি আপনাকে দেখাই, একটু স্লাইডটার দিকে লক্ষ্য, আবার এই যে ইয়েটার দিকে একটু লক্ষ্য রাখেন। এই যে 27 আছে না, এই যে 27-এর 3-এর ক বলতে একটা জায়গা আছে যেখানে কোনো এমপ্লয়ি যদি কোনো কারণে সে মিসিং থাকে, সো মিসিং থাকলে তখন আপনাকে তাকে 2টো চিঠি বা 3টা চিঠি দিয়ে তাকে ক্লোজ করে দিতে হবে। এই যে এখানে ভাই এটা বলা আছে, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। বাবা স্যার একটা কোশ্চেন ছিল। জি সরি, যদি এই ভাই 10-10 সাথে আমি যাই, সেক্ষেত্রে কি স্যালারি হোল্ড করা যাবে নাকি অ্যাজ পার ল আমার সৎকর্ম? স্যালারি বেসিক্যালি একজন এমপ্লয়ি যখন আপনার এখানে হবেন, যেটা হচ্ছে মিসিং হবেন, ঠিক আছে? মিসিং হওয়ার ক্ষেত্রে তার স্যালারিটা কিন্তু তাকে ব্যাংকে দিবেন না আপনি, এই স্যালারিটা আপনার কাছে রাখতে হবে 12 মাস। যদি 12 মাসের মধ্যে সে না আসে তাহলে এই টাকাটা আপনাকে সরকারের একটা ফান্ড আছে, বাংলাদেশ ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনে আপনাকে জমা দিয়ে দিতে হবে। এটা কোথায় বলা আছে? বাংলাদেশ শ্রম আইনের 131 নাম্বার ধারা অনুযায়ী পেরোল থেকে আপনাকে এটা পাঠিয়ে দিতে হবে এখানে। এই যে এখানে দেখবেন যে মৃত বা নিখোঁজ শ্রমিকের অপরিশোধিত মজুরি পরিশোধ, এই যে এই জায়গাতে আপনাকে পাঠাতে হবে, বুঝতে পেরেছেন? স্যার 27 আমি বলছিলাম কি মানে কনজিকিউটিভ যদি 10 দিন অ্যাবসেন্টিজম হয়, হ্যাঁ, ওটা 1 থেকে 10 তারিখের মধ্যে হলো, সেক্ষেত্রে আমি কি যেহেতু আমি জানি না এরপরে 12 দিন বা 15 দিন পর তো আসতে পারে, সেক্ষেত্রে কি কনজিকিউটিভ 10 ডে ছিল আমি যখন ওকে লেটার ইস্যু করতেছি তখন কি স্যালারি হোল্ড করে লেটার ইস্যু করব নাকি অ্যাজ পার ল আমি 7 কর্মদিবসের মধ্যে স্যালারি দিয়ে দিব? ল অনুযায়ী আপনি করবেন সবকিছু। যদি এমপ্লয়ি আপনাকে আপনার কাছে এক্সট্রা টাকা নিয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনাকে ফাইলিং এ যেতে হবে, বুঝতে পারছেন? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। আমাদের অর্গানাইজেশনে মাত্র 2 দিন হয়েছে ও জয়েন দিছে, তো সেক্ষেত্রে ও আর অফিসে আসতেছে না। মেবি যতটুকু আমরা যোগাযোগ করছি ও আর চাকরি করবে না।
সেক্ষেত্রে স্যার মানে মানে আমার একটু সাজেশন দেওয়ার জন্য সেক্ষেত্রে আমরা কি করব আর কি? আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে ও যেহেতু আর আসবে না, ওকে আপনি 27-3 কতে ওকে ক্লোজ করতে হবে, ঠিক আছে? এই জন্য আপনাকে 27-3 কয় ব্যবস্থায় যেতে হবে। স্যার অ্যাক্টে 27-3 ক। হ্যাঁ, আইনের 27-3 ক। স্যার একটা কোয়েশ্চেন ছিল। বলেন প্লিজ। স্যার এই যে আপনি যে একটু আগে আমাদের ডিডাকশনের যে 10টা কন্ডিশন পড়ালেন, হ্যাঁ, এটা জি কি মানে জি যদি কোনো এমপ্লয়ি চলে যায় তখন ডিডাকশনেরটা বলছেন নাকি না, আহ একজন এমপ্লয়ি যখন চাকরিরত অবস্থায় আপনার অর্গানাইজেশনে থাকবে, অর্থাৎ তার হ্যাঁ সঙ্গে অলরেডি আপনার রিলেশনশিপ বিল্ড আপ এবং আর যেটা হচ্ছে এস্টাবলিশড, অর্থাৎ উনি আপনার এমপ্লয়ি, আপনি ওনার এমপ্লয়ার, তখনই কেবলমাত্র এই ডিডাকশন গুলি ওনার বেসিক স্যালারিতে করা যাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। জি একটা কোয়েশ্চেন ছিল ভাইয়া। জি বলেন ভাইয়া। আচ্ছা ভাই, আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে চুরি বা লোকসানের যে জরিমানার বিষয়টা, সেটা ডিডাকশনের ক্ষেত্রে কোনো প্রসিডিওর মেনটেন করতে হবে কিনা? ফর এক্সাম্পল, আমার কিছু একটা চুরি করেছে যেটার মার্কেট প্রাইস বা এটার ভ্যালু ছিল হচ্ছে 100 টাকা, বাট এমপ্লয়ি থেকে হচ্ছে 1000 টাকা ক্লেম করছে যে এটার প্রাইস ছিল 1000 টাকা কস্টিং, তোমার 1000 টাকা জরিমানা করা হয়েছে। সেক্ষেত্রে কি আমার কোনো এভিডেন্স বা কোনো ডকুমেন্টস ফাইলিং করতে হবে কিনা বা মেনটেন করতে হবে কিনা এটার প্রথম বিষয়টা প্রাইসিংটার হচ্ছে ব্যাপারে বা গিয়ে হ্যাঁ, প্রাইসিং এর বিষয়ে আপনাকে এটা করতে হবে, কারণ এটার ক্ষেত্রে বলা আছে যখন আপনি এই 127-এর আন্ডারে কোনো প্রকার কম্পেনসেশন কারো কাছ থেকে আপনি আদায় করবেন, ঠিক আছে, তখন সেক্ষেত্রে আমাদের আইন খুব সুস্পষ্ট ভাবে বলে দিয়েছে যে আপনাকে যে ন্যাচারাল জাস্টিসের যে বিষয়টা আছে সেই পদ্ধতিটা অনুসরণ করার কথা বলা আছে, ঠিক আছে? সো সেক্ষেত্রে যেটা হবে যে ডেপ্রিসিয়েশন চার্জ করার পরে যে অ্যামাউন্টটা আসবে সেটা আপনাকে দিতে হবে। এটাই হচ্ছে যে যেটা হচ্ছে যে ন্যাচারাল জাস্টিসের যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালটা এখানে আপনাকে ফলো করতে হবে। ক্লিয়ার? জি ক্লিয়ার। ভাইয়া এটার সাথে আমার একটা কোশ্চেন ছিল যে 125-এর সি অনুযায়ী সাপোজ আমার একজন অপারেটরের বেতন হচ্ছে 20,000 টাকা, কিন্তু আমি ও একটা মেশিন নষ্ট করে ফেললো ইচ্ছাকৃত, যেটা হয়তো ধরেন 3 লাখ টাকা, আমি কি 3 লাখ টাকায় ওর কাছ থেকে ডেপ্রিসিয়েশন টা বাদ দিয়ে বাকিটা আমি নিতে পারবো? পারবেন ভাইয়া। এটা ওই যে আমি 127-এর আন্ডারে, এই দেখেন 127-এর আন্ডারে যে ইয়ার ব্যবস্থা আছে, যেটা হচ্ছে ক্ষতি বা বিনষ্টের জন্য মজুরি কর্তন, ঠিক আছে, এইভাবে আপনি ক্ষতিপূরণটা আদায় করতে পারবেন। নাকি ভাইয়া? জি, এটার জন্য আপনি ক্ষতিপূরণটা আদায় করতে পারবেন। জি আমি যে কোনো অ্যামাউন্ট ওর থেকে নিতে পারবো, এরকম কি কোনো বাইন্ডিংস আছে আমি এত মাসের পরে নিতে পারবো না বা এতদিন, এরকম কোনো কিছু আছে? না, এটার ক্ষেত্রে কোনো বাইন্ডিংস নাই ভাইয়া। এই যে 127-এ যেটা আছে, 127-এর ক্ষেত্রে এ ধরনের কোনো বাধা নেই, কিন্তু আপনার 25 ধারায় যদি জরিমানা করেন তাহলে সেক্ষেত্রে বাধা আছে, আপনি 60 দিনের পরে আর কোনো কর্তন করতে পারবেন না। 25-এর সাথে তো ডিসিপ্লিনারি রিলেটেড না ভাইয়া? জি, 25-এর সঙ্গে ডিসিপ্লিনারি প্রসিডিওর রিলেটেড। জি মানে তাহলে তো হচ্ছে এবং 1/10 বেশি বোধহয় করা যাবে না বেসিকের, এটাও তো বোধহয় আছে 25। জি 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 ওটার কথাই বললাম। জি ওকে, থ্যাংক ইউ ভাই। জি ভাই, ওয়েলকাম। স্যার আচ্ছা, এখানে যে বললেন যে লিভ উইথ দ্য পে শুধুমাত্র আপনার বেসিক ছাড়া অন্য কিছু পে করতে হবে, সেটা কি স্যার কোনো রেফারেন্স বা কোনো কিছু কি স্যার বলা লিভ যাবে? উইদাউট পে রেফারেন্সটা আসলে বেসিক্যালি হচ্ছে কি স্যার, এটা আমাদের 26 ধারায় 126 ধারায় যাবেন, ঠিক আছে, কর্তব্যে অনুপস্থিতির জন্য কর্তন, ঠিক আছে। একটা লোক যদি তার কাজে অনুপস্থিত থাকে, যেটা হচ্ছে তাকে আপনি কোনো ছুটি দেননি কিন্তু সে কাজে অনুপস্থিত আছে, এই সময় যদি তাকে কোনো কর্তন হয় সেটা অবশ্যই বেসিকে করতে হবে। তো একটা লোকের যখন ছুটি না থাকে তখনই তাকে কি করতে হয়, লিভ উইদাউট পে দিতে হয়। সো তার কাজে থাকার কথা কিন্তু সে কাজে কি নেই, উপস্থিত নেই, তখনই আপনি তাকে কেবলমাত্র কি করবেন, ডিডাকশন করবেন, এবং সেই ডিডাকশনের কথা কোথায় বলা আছে, সেটা বলা আছে 126 ধারা অনুযায়ী। বুঝতে পেরেছেন? এখন প্রশ্নটা হচ্ছে কি, তাহলে 126 ধারায় যদি কেউ আপনার অনুপস্থিত থাকে তাহলে তো 27-3 কতে চিঠি দেওয়ার কথা 10 দিনের বেশি হলে, কিন্তু আপনাকে আমি ওই যে বেসিকের টাকাটা দিচ্ছি বলেই আপনি আমাকে অনুমতি দিচ্ছেন কিসের জন্য, অনুপস্থিত থাকার জন্য, এবং এই জন্য আমার চাকরিটা যাচ্ছে না, এবং আপনি অল্টারনেটিভলি কি হচ্ছে যে কম্পেনসেশনটা এখান থেকে আপনি আমাকে বেসিক্যালি ওই টাকাটা ক্ষতিপূরণ হিসাবে নিয়ে আমাকে আপনি ছুটি দিচ্ছেন, এই সুবিধাটা এখানে আমি ভোগ করছি। ক্লিয়ার স্যার? রঞ্জিত স্যার ক্লিয়ার? জি জি স্যার। জি তল ভাই, একটা জি ভাইয়া। ইয়া যে ওই যে 27-3 কতে যদি আমি তাকে চিঠি দেওয়া শুরু করি অথবা যে প্রসেসিং আছে এটা যদি মেনটেন করি,
এটা তো মোটামুটি একটা সময়ের ব্যাপার, তখন কি ওর মানে স্যালারিটা অন থাকবে না স্যালারি হোল্ড করে আমরা এই চিঠি প্রসেসিংটা করতে পারবো? ভাইয়া বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে যে এখানে যে বিষয়টা আছে সেই বিষয়টা হচ্ছে কি, যখন কোনো এমপ্লয়িকে আপনি কোন প্রসিডিওর রান করবেন, ঠিক আছে, প্রসিডিওর রান করার সঙ্গে সঙ্গেই কি হয়, স্বাভাবিকত আপনার তার যে কম্পেনসেশন যে ইয়েটা আছে সেই জিনিসটা হোল্ড করার কোনো পদ্ধতি আইনে বলা নেই। আইন বলেছে যে কোনো ব্যক্তি স্যালারিতে এন্টাইটেলড হলে তাকে 7 ওয়ার্কিং ডেজ এর মধ্যে আপনাকে তাকে স্যালারি দিয়ে দিতে হবে। সো আপনি বুঝতে পারছেন এমপ্লয়ি আসছে না, কিন্তু আপনি আপনাকে এটা করা যাবে না যে তার সকল ধরনের কম্পেনসেশন আপনি বন্ধ করতে পারবেন না, ওটা অন রেখেই তারপরে আপনাকে বাকি কাজটুকু সম্পন্ন করতে, এবং যেদিন আপনার কাজ শেষ হবে, শেষ হওয়ার পরে ধরেন আপনি তার কাছ থেকে টাকা পাবেন, সে আপনাকে টাকা ফেরত দিচ্ছে না, এবং তখন কি হচ্ছে যে আমাদের এই শ্রম আইনের 213 ধারায় একটা মামলার ব্যবস্থা আছে, সেই ব্যবস্থায় মামলা করে তার কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করবেন। বুঝতে পারছেন? আমি বাংলাদেশে একটা ঘটনা বলি আপনাকে। আমাদের বাংলাদেশে যেটা হয় যে বাংলাদেশে একটা সেমিকন্ডাক্টর ডিজাইন করে এরকম একটা সফটওয়্যার ফার্ম আছে বাংলাদেশে। তো ওরা আমার কাছে আসলো যে ওদের এমপ্লয়িরা বেসিক্যালি হুটহাট অর্গানাইজেশন ছেড়ে চলে যাচ্ছে, এবং ইন্ডিয়ান একটা কোম্পানি ওদেরকে ওয়ার্ক ফ্রম হোম থেকে এই ধরনের সুবিধাগুলি ওদেরকে দিচ্ছে। তো তখন কি হলো যে আমি যে প্রথমে যেটা দেখলাম ওদের, আমার ওই ক্লায়েন্টের ক্ষেত্রে, যে হচ্ছে ওরা আপনার যেটা করছে যে সেটা হচ্ছে ওরা প্রথমে নোটিশ না দিয়ে হুট করে চাকরি ছেড়ে চলে গিয়ে আবার কোম্পানিকে উল্টা থ্রেট দিচ্ছে যে তোমার বিরুদ্ধে আমি মামলা করবো। আমি সঙ্গে সঙ্গে যে কাজটা করলাম সেটা হচ্ছে ওদেরকে আমি লিগ্যাল নোটিশ দিয়ে ওদের বিরুদ্ধে মামলা করলাম। এমপ্লয়ি এগেইনস্টে যখনই আমি এই টাকা আদায়ের জন্য মামলা করলাম 213 ধারায়, আমি সঙ্গে সঙ্গে দেখলাম প্রায় 17 লক্ষ টাকা আমি রেস্কিউ করে ফেলছি। এ ধরনের যত ধরনের ইঞ্জিনিয়াররা গেছে সবার বিরুদ্ধে আমি লিগ্যাল নোটিশ দিয়ে মামলায় চলে গেছি। এবং আপনি মজার জিনিস শুনবেন, যখন আমি এই মামলা করি তখন ওই ওখানকার যে পেশকার ছিল, পেশকার হাসতেছে, বলে ভাই আপনি এগুলো কি করতেছেন, এমপ্লয়ের বিরুদ্ধে মামলা করতেছেন। তাকে আমি বললাম যে ভাই এটা তো আমার টাকা রেস্কিউ করতে হবে তখন। এবং মজার জিনিস দেখেন, বাংলাদেশে আমাকে তৃতীয় শ্রম আদালতের এবং দ্বিতীয় শ্রম আদালতের পেশকার বললো যে আই এম দ্য ফার্স্ট পারসন যে কিনা 213 ধারায় এমপ্লয়ের বিরুদ্ধে মামলা করে টাকা রেস্কিউ করেছি। কারণ ম্যাল প্র্যাকটিস যখন শুরু হয়ে যায়, এবং আরো মজার বিষয় হচ্ছে গিয়ে ভাইয়া, ওই কোম্পানিতে গত 8 মাসে কোনো এমপ্লয় উইদাউট নোটিস সে যায়নি ওখান থেকে, কারণ সে টাকা না দিয়ে গেলে আমি লিগ্যাল নোটিস দিয়ে মামলা করবো সেটা সে জেনে গেছে অলরেডি। এবং যার কারণে যেটা হচ্ছে যে এমপ্লয় রিটেনশনের ক্ষেত্রে এটা খুব ইফেক্টিভ একটা কাজ করেছে ভাইয়া। বুঝতে পেরেছেন? সো আপনি আপনার টোটাল প্রসেসটা রানিং অবস্থায় থাকতে হবে, এবং পেরোলে যখন আপনি কাজ করবেন এটা অবশ্যই আপনাকে এই প্রসেসটা জানতে হবে যে কোম্পানির টাকা কিভাবে আপনাকে এটা আদায় করার রাস্তা আপনাকে খোলা রাখতে হবে। বুঝতে পেরেছেন? জি জি, থ্যাংক ইউ। জি, ওয়েলকাম। জি, আপনাদের আর কার কি প্রশ্ন? অনেকে হাত তুলেছেন, যাদের হাত তুলেছেন। জি, তানভীর ভাই বলেন। যদি কোনো এমপ্লয়ি সে 3 মাস বা 4 মাসের জন্য কোনো হায়ার স্টাডিজ নেওয়ার জন্য দেশের বাইরে যেতে চায়, এবং সেক্ষেত্রে যদি সে বলে যে আমি লিভ উইদাউট পেতে যেতে চাচ্ছি, সেই ক্ষেত্রে কোম্পানি কি ডিসিশন নিতে পারে? কোম্পানি যে ডিসিশন নিতে পারে ভাইয়া, লিভ উইদাউট পেতে গেলে তার আপনাকে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে বেসিকের অতিরিক্ত, আমি আবার বলছি ভাইয়া, বেসিকের যে টাকাটা আছে শুধুমাত্র ওটা কেটে বাকি টাকাটা তা এমপ্লয়িকে দিয়ে দিতে হবে। আপনি আগে যেটা হচ্ছে যে আপনার ম্যানেজমেন্টকে জিজ্ঞাসা করবেন যে ভাই তোমরা কি আসলে এটার সঙ্গে অ্যাগ্রিড কিনা বা অ্যালাইন কিনা। না, একটু ইন্টারাপ্ট করছি ভাইয়া, এখানে আসলে মানে ম্যানেজমেন্টের কথা হচ্ছে যে যেহেতু 3 মাস বা 4 মাস বা ধরছি 6 মান্থ, ওকে, তো এই 6 মান্থ আমরা আসলে ওই বেসিক স্যালারির বাইরে বলছেন আদার্স স্যালারি পার্টের যে কম্পোনেন্ট গুলো ওগুলা পে করবে না, টোটালি হচ্ছে কোনো পেমেন্টসই যাবে না, কোনো বেনিফিটই থাকবে না। ইলিগাল ভাইয়া। হ্যাঁ, ডেফিনেটলি ইলিগাল। সেই ক্ষেত্রে অল্টারনেটিভ সলিউশন কি হতে পারে? অল্টারনেটিভ এমপ্লয়িকে আপনি কমিটমেন্ট করে দিতে পারেন যে ভাই তুমি আজকে রেজিগনেশন দিয়ে তুমি চলে যাও, আর আমি তোমার পরবর্তী 3 মাস পরে তুমি আসলে তোমাকে আমি অ্যাডভান্স একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেই, 3 মাস পরে এসে তুমি জয়েন করতে পারো আমার এখানে, শেষ। এছাড়া কোনো সেক্ষেত্রে ভাই একটু ইন্টারাপ্ট করি, সেক্ষেত্রে তাকে আবার সেটেলমেন্ট বেনিফিটস গুলা দিতে হবে না? জি, সেটেলমেন্ট বেনিফিটস, হ্যাঁ, ফাইনাল সেটেলমেন্টের বেনিফিট তো তাকে দিতেই হবে। অর্থাৎ তার জবের মধ্যে 3 মাসের একটা ব্রেক চলে আসবে এবং সে এসে আবার রিএমপ্লয়েড হবে, এটার গ্যারান্টি হিসেবে তাকে আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিতে পারেন, যদি আপনি তার ওই যে আদার্স এনটাইটেলমেন্টগুলো না দিতে চান আর কি। জি বলেন। সেক্ষেত্রে তার যদি সার্ভিস লেন্থ 4 বছর হয়, সেক্ষেত্রে ওর কিন্তু সার্ভিস ব্রেক হয়ে যাচ্ছে, আবার নতুন করে যখন জয়েন করবে নিউলি জয়েন, সেক্ষেত্রে ফার্দার 1 বছর কন্টিনিউ করলেও কিন্তু সে আর সার্ভিস বেনিফিট এন্টাইটেল হচ্ছে না।
সেক্ষেত্রে এটা কি হচ্ছে না, করা এটা যেতে পারে? ওইটাই তো বললাম যে আপনি যদি আপনি যদি আমাকে অল্টারনেটিভ জিজ্ঞাসা করেন, লিগ্যাল অল্টারনেটিভ আমাকে বলতে হবে, কারণ আমি লিগ্যাল অল্টারনেটিভ হিসাবে আমি আপনাকে যেটা বলতে পারি সেটা হচ্ছে লিগ্যালের ক্ষেত্রে আপনাকে ম্যান্ডেটরি ভাবে যেটা হয়, যদি যেমন ধরেন তানভীর ভাই যেটা বললো যে মাঝখানে কি করবো, আমি একটা ব্রেক দিব ওকে, সো ব্রেক দিয়ে তারপরে আবার ওকে আমি গ্যারান্টি দিচ্ছি তুমি আমার এখানে জয়েন করবা, তাহলে কি হবে তানভীর ভাই যে এই যে মাঝখানে যে যে বেসিক ব্যতীত বাকি যে টাকাটা তাকে দেয়ার প্রয়োজন হলো না। ঠিক আছে, আবার এখানে দেখেন এমপ্লয়ি কিন্তু ইয়া পাচ্ছে, বেনিফিট পাচ্ছে। সে এই 3 মাসে যে কোর্সটা করে আসলো, আসার পরে তার একটা স্যালারি হাইক হয়তো বা হয়ে যেতে পারে, কিংবা সে একটা গ্যারান্টি পেয়ে যাচ্ছে সে আবার চাকরিটা, অর্থাৎ সে কোর্সটা করার অপরচুনিটিটা পেলো। এই অপরচুনিটি তো বাংলাদেশে 90% অর্গানাইজেশন দিবে না। আমার কথা বুঝতে পেরেছেন? সো এই ক্ষেত্রে জিনিসটা আপনাকে এইভাবে মাথায় রাখতে হবে, ক্লিয়ার? সো এটার জন্য যে আবার ওদিক থেকে অল্টারনেটিভ ভাবে বলতে পারেন যে এমপ্লয়ি তার এন্ড সার্ভিস বেনিফিট পাচ্ছে না, এটা একটা নেগেটিভ দিক হতে পারে এটার ক্ষেত্রে, বুঝতে পেরেছেন? ক্লিয়ার তানভীর ভাই, ক্লিয়ার? ভাইয়া ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা, এটা কি ভাই আপনার ছোটবেলার ছবি এই যেটা দিয়ে রাখছেন ভাইয়া? হ্যাঁ, এটা আমার ছেলের ছবি। ও ছেলের ছবি, ও ওয়াও সুন্দর। কার্টুনের মতো। হ্যাঁ, না ওটা মনে হয় ভাই একটু ওইভাবে তুলে নিছে। হ্যাঁ হ্যাঁ, কার্টুন করা হয়েছে। আচ্ছা আচ্ছা, জি জি। আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ মোতালেব ভাইয়া বলেন প্লিজ। আমার কোশ্চেনটা হলো যে আমাদের কোম্পানির ডরমেন্টারিতে কিছু মেয়ে এবং ছেলে থাকে, হ্যাঁ? জি। তো এই কোম্পানিতে ছেলে থাকে, মেয়েদের হলো যে 1500 টাকা আর ছেলেদের হলো 1850 টাকা ফুডিং। হ্যাঁ হ্যাঁ। ওটা কি দুইটাই তো দুই রকম পুডিং এর দুই রকম, তো ওটাকে আমরা কাটতে পারবো? কোনো অবশ্যই সমস্যা হবে? পারবেন, নো প্রবলেম, আপনি বেসিক থেকে কাটতে পারবেন। এই দেখবেন যে 125 নাম্বার ধারা এটা অ্যালাউ করা আছে যে আপনি যদি কোনো ফ্যাসিলিটি তাকে দেন তাহলে সেক্ষেত্রে ডেফিনেটলি সেটা তাদের কাছে ডিডাক্ট করা যাবে, কোনো সমস্যা নেই আইনগতভাবে। আইনগত কোনো সমস্যা হবে না? না, আইনগতভাবে কোনো সমস্যা হবে না। আরেকটা তোমার আরেকটা কোশ্চেন ছিল। জি। একটা কোশ্চেন হলো আমাদের জন্য যে এমপ্লয়াররা কিছু শ্রমিক আছে তাদেরকে আমরা ব্যাংকে টাকা পেমেন্ট করি। হ্যাঁ। ব্যাংকে টাকা পেমেন্ট করি আমরা 40% করতেছি ক্যাশে আর 60% করতেছি ব্যাংকে। আর না ভাই, এটা বেআইনি ভাইয়া, এটা টোটালটাই বেআইনি এবং এটা এনবিআর জানলে আপনাদের খবর আছে। জি, এটা এনবিআর জানলে আপনাদের খবর আছে ভাইয়া, এটা বেআইনি ভাইয়া। আচ্ছা, আরেকটা জিনিস এর মধ্যে আমাদের এই জিনিসটা করা হয়েছে, আমাদের কোম্পানির শ্রমিক ত্রাণদল প্রচুর মানে চলে যায়, যার কারণে এই জিনিসটা করা হয়েছে। জি ভাইয়া। এখন ভাইয়া শ্রমিকের টার্নওভার কি আমি স্যালারি আটকে করতে পারবো, বা স্যালারি অর্ধেক ব্যাংকে দিয়ে আর অর্ধেক ইয়েতে দিয়ে করা যাবে? যাবে না ভাইয়া। একটা জিনিস সবসময় মনে রাখবেন মুতালেব স্যার, একটা মানুষকে বাধা যায় কিভাবে জানেন? একটা মানুষকে বাধা যায় হচ্ছে গিয়ে ইমোশন দিয়ে। ওই যে আমরা বলি না যে এমপ্লয়ি এঙ্গেজমেন্ট, এই কথাটা আমরা কেন বলি জানেন? পৃথিবীব্যাপী এখন সব জায়গাতে দেখবেন এমপ্লয়ি রিটেনশন কমানোর জন্য এমপ্লয়ি এঙ্গেজমেন্ট বাড়ানো হচ্ছে। কেন জানেন? কারণ হচ্ছে একটা মানুষকে, পৃথিবীর কোনো মানুষকে আপনি বাঁধতে পারবেন না টাকা দিয়ে। দেখা যাচ্ছে অনেক হাই স্যালারি কিন্তু আপনি দেখবেন তার এমপ্লয়ি থাকবে না, কারণ কি মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে। কিংবা দেখবেন মানুষকে বেনিফিট ঠিকভাবে দেন, টাকা পয়সাও আপনি ঠিকভাবে দেন, বেতনও ঠিকভাবে দেন, তারপর দেখবেন এমপ্লয়ি থাকে না। কেন থাকে না? কারণ ও আসলে এই অর্গানাইজেশনটাকে ওন করে না, বুঝতে পেরেছেন? এবং আপনি দেখবেন যে জায়গায় মালিক ভালো, আমি আবারও বলছি আপনাকে, যেখানে মালিক ভালো ওখানে দেখবেন যে এমপ্লয়িকে মারলেও যেতে চায় না। কেন যেতে চায় না জানেন? কারণ হচ্ছে গিয়ে, যেমন আমি আপনাকে একটা ঘটনা বলতেছি, এই রিসেন্টলি বাংলাদেশে একটা ওই যে রাস্তা বানায় ওরা, বিশাল বড় একটা কোম্পানি, নাম বলতেছি না আমি, তো ওই কোম্পানির ইয়েদেরকে ওরা যেটা হচ্ছে যে এই এমপ্লয়ীদেরকে রিটায়ারমেন্ট, যাদের বয়স হয়ে গেছে তাদেরকে রিটায়ারমেন্টে পাঠিয়ে দিচ্ছে। সো রিটায়ারমেন্টে পাঠিয়ে দিচ্ছে, এখন রিটায়ারমেন্টে যেদিন যাদেরকে হ্যান্ড ওভার করবো আমরা সবকিছু, তো এটা আবার পুরো সেপারেশন প্রসেসে আমি ছিলাম প্রায় 70 জনের মতো। তো ওরা এখন ওদেরকে সেপারেশন করে দিবে, বয়স হয়ে গেছে এই জন্য ঠিক মতো অফিস করতে পারে না, অসুস্থ থাকে এই জন্য। সো ওই সময় দেখতে গিয়ে দেখলাম যে যারা রিটায়ারমেন্টে যারা যাচ্ছে তারা হাউ মাউ করে কাঁদছে। এক একজন 27 বছর, 28 বছর, 29 বছর, 26 বছর, কেউ 32 বছর এভাবে সময় ধরে চাকরি করতেছে, এবং সব হাই অফিসিয়াল। এবং 4-5 জন দেখলাম তারা ইয়ে নিয়ে আসছে, পাসপোর্ট নিয়ে আসছে। তো পাসপোর্ট নিয়ে আসছে কেন? তখন এমডি সাহেবকে বলছে যে স্যার আপনার বাবা আমাদেরকে বলেছিল যে উনি হজে পাঠাবেন, কিন্তু স্যার আমাকে তো অফিস থেকে পাসপোর্টও করে দেওয়া হয়েছে, কিন্তু স্যার আমাকে হজে আমি যদি রিটায়ারমেন্টে চলে যাই তাহলে আমাকে ওয়াজে পাঠাবেন কিনা আপনারা? তখন এমডি সাহেব সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টসকে বলে দিল যে এই যে 10 জন আছে এদের 10 জনের আগামী বছর হজে যাওয়ার জন্য ব্যবস্থা করো।
এবার একটা চিন্তা করে দেখেন 70 জন মানুষ ওই প্রতিষ্ঠানে 2700 এমপ্লয়ি, তার মধ্যে যেটা হচ্ছে যে এখন আমরা তাদেরকে জব সেপারেশনে যাচ্ছে, কারণ অর্গানাইজেশনের অবস্থা ভালো না, এই জন্য তারা জব সেপারেশনে যাচ্ছে। এবং জব সেপারেশনে গিয়ে আমরা দেখতে পেলাম যে 2700 মানুষের মধ্যে 1500 মানুষ প্রত্যেকের চাকরির বয়স এখানে 60 বছরের উপরে। তার মানে কি হচ্ছে, ওই অর্গানাইজেশনটা একটা মানুষকে বন্ডিং যে জিনিসটা আছে, যে ইমোশনাল বন্ডিং, ওইখানে আসলে এই অর্গানাইজেশনের মালিকরা প্রচুর পরিমাণে খরচ করেছে। বাংলাদেশে কোন মানুষ বা কোন 10 লক্ষ টাকা দিয়ে একজন এমপ্লয়িকে ওয়াজ করাবে বলেন তো স্যার? হজ করাবে স্যার? কেউ কিন্তু হজ করাবে না স্যার। এই যে ইমোশনাল বন্ডিং, আমার মনে হয় স্যার আপনার অর্গানাইজেশনে এভাবে ওই 50% ক্যাশে দিয়ে বা এগুলা না দিয়ে মালিককে বলেন যে স্যার আপনি এমন কিছু করেন যেটা ভালো। আমি আপনাকে আরো একটা পরামর্শ নেই, ইকোটেক্স নামে একটা ফ্যাক্টরি আছে বাংলাদেশে, ইকোটেক্স। তারপরে আর একটা ফ্যাক্টরি আছে স্নোটেক্স। ইকোটেক্স এর মালিক, ওনার সঙ্গে আমার কথা হচ্ছিল, তো উনি বলল যে আমি যদি একদিন 2টা করে ডিম খাওয়াই আমার এমপ্লয়িকে, তাহলে আমার এমপ্লয়ি যেটা হয় যে আমার টোটাল হচ্ছে গিয়ে আমার 40,000 ডিম খাবে সে। 40,000 ডিম আমাকে একদিনে কিনতে হয়, বুঝতে পারছেন? তো মালিক বলতেছে যে আমার এখানে এমপ্লয়িরা কখনোই চাকরি ছেড়ে যায় না, যদি তারা কোনো মিসকন্ডাক্ট করে আমি যখন তাকে তাড়িয়ে দিতে চাই তখন আমার কষ্ট লাগে। একটা মালিকের অ্যাটিটিউড হওয়া উচিত এরকমের, ভাইয়া, বুঝতে পারছেন? কিন্তু যেটা হয় বাস্তবতা, এটা কিছু ওনার একটা সফটওয়্যার ফার্ম আছে উত্তরায়, সেখানে আমি গিয়ে দেখি ওরা, আমি গেলাম আর যাওয়ার সঙ্গে সঙ্গে দেখি যে বিশাল বড় একটা টেবিল ভর্তি করে আমাকে নাস্তা দিছে। তা আমি বললাম যে ভাইয়া এই আপনারা এত ধরনের নাস্তা কেন খাওয়ান? তখন ওনারা বলে যে ভাইয়া আমাদের এখানে একটা গ্রুপ আছে যারা ফ্রুটস পছন্দ করে, একটা গ্রুপ আছে যারা আমাদের পুরি পেঁয়াজু এগুলি পছন্দ করে, আর একটা গ্রুপ আছে যারা ওই যে সিঙ্গারা পছন্দ করে, এবং আরেকটা গ্রুপ আছে যারা আসলে বেসিক্যালি মিষ্টি জাতীয় স্ন্যাক্স বেশি পছন্দ করে। তো এই জন্য আমরা কি করি যে প্রতিদিন 3টা নাস্তায় আমরা কিনে নিয়ে আসি, যার যেটা ভালো লাগে সে সেটা খায়। দিস শুড বি দ্য অ্যাটিটিউড অফ অ্যান অর্গানাইজেশন, বুঝতে পারছেন? ওদের সফটওয়্যার ফার্মটা হচ্ছে সিয়াম টাওয়ারে লিফটেড 13-এ, এটাকে বলে ইকোলজিক্স নামে একটা সফটওয়্যার ফার্ম এখানে, বুঝতে পেরেছেন? সো এই ইমোশনাল বন্ডিং নিয়ে স্যার মালিককে কাজ করান। কিন্তু এছাড়া আপনার এই যে বর্তমান যে অ্যাট্রিশন রেট যেটা বলছেন আপনি, টার্নওভার রেট যেটা বলছেন, সেটা কোনোভাবেই আপনি কমাতে পারবেন না। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা জিনিস, সি&ডি অডিটের সময় আমাদের ওই যে কোডিং এর কথাটা বলছি, ফিমেল এবং মেল, ওনারা দুইটা প্যাকশনের কারণে বলছে না এটা একই ধরনের করতে হবে। এখন আমার দেখা যাচ্ছে যে ফিমেলের যে টাকা খরচ হচ্ছে তাতে তাদের 1500 টাকা চলে যায়, আর ছেলেদের বেলায় 1850 টাকা আমাদের হয়ে যায়। তারপরে কিছু কোম্পানি কিছু দেয়, ভর্তুকি দেয়। এখন ওনারা যে এই জিনিসটা বলছে, একটা কারণ আছে, আপনাকে সি&ডি বলেছে, এর একটা কারণ আছে, কারণ সি&ডি এর যে সিওসি আছে, সেই সিওসি এর মধ্যে বলা আছে অল মেল এন্ড ফিমেল এমপ্লয়ি শ্যাল বি ট্রিটেড ইকুয়ালি। এটা কিন্তু আমার যেটা হচ্ছে যে এটা সি&ডি এর প্রিন্সিপাল, এই জন্য আপনাকে সি&ডি বলেছে যে তার প্রিন্সিপাল অনুযায়ী বলে। আপনি বলবেন যে হ্যাঁ মেলরা ভাত বেশি খায় ফিমেলরা কম খায়, এই তো একটা কমন অ্যাটিটিউড হবে এইটা। তো ওরা বলে যে না, ইউ ক্যান নট ডিফারেন্সিয়েট বিটুইন দিস পার্টিকুলার থিংস, ঠিক আছে? সো কিন্তু আপনি বাস্তব ক্ষেত্রে আপনি দেখতেছেন এটা, এই জন্য সি&ডি বলছে যে তার প্রিন্সিপাল ভায়োলেট হচ্ছে, এই জন্য সে কিন্তু আপনার কাছ থেকে 2 দিন পরেই আপনি এটা যখন না মানবেন সে আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবে না। বুঝতে পেরেছেন বিষয়টা? বুঝতে পেরেছি, এটা হচ্ছে বিষয়। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি আবার একটু পড়াই কারণ আমাদের অনেক কথা বলেছি আমরা। আচ্ছা, এরপরে আসেন যেটা হচ্ছে পেরোলের ক্ষেত্রে আপনি যখন স্ট্যাচুটরি কম্পেনসেশন আপনি কমপ্লায়েন্স গুলি দেখবেন, এরপরের বিষয়টা যেটা দেখতে হবে সেটা হচ্ছে পেরোল অ্যাকাউন্টিং। পেরোল অ্যাকাউন্টিং এর মধ্যে যে জিনিসগুলি থাকে সেটা হচ্ছে আপনারা জানেন যে আপনার প্রতি বছর কিন্তু আপনার পেরোল অডিট হয়। কোথায় অডিট হয়? সেটা হচ্ছে আপনার কোম্পানিতে একটা ফাইন্যান্সিয়াল অডিট হয়। আমি আবারও বলছি, কোম্পানিতে কি হয়, একটা ফাইন্যান্সিয়াল অডিট হয়, মানে আর্থিক একটা অডিট আপনার প্রতিষ্ঠানে প্রতি বছর হয়। তখন কিন্তু আপনার এইসব স্যালারি শিট এই ধরনের বিষয়গুলি তারা এক্সামিন করে যে আসলেই আপনি টাকাটা তাদেরকে দিয়েছেন কিনা। এই ক্ষেত্রে যেটা করতে হবে, আপনার স্যালারি শিট থেকে পে স্লিপ থেকে শুরু করে এটা সবগুলোর ডুপ্লিকেট কপি আপনাকে সংরক্ষণ করতে হবে। কেন করতে হবে? বিকজ এন্ড অফ দ্য ডে আপনি যত টাকাই খরচ করেন না কেন সেটার সঙ্গে কিন্তু ট্যাক্সের একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা আপনাকে কি করতে হবে যে কনসিডারেশনে নিয়ে আসতে হবে, এবং এটার ক্ষেত্রে ম্যান্ডেটরি ভাবে আপনাকে এই কাজটা মেনটেন করতে হবে। যখন আপনার পেরোল অ্যাকাউন্টিং ও কমপ্লিট, এরপর হচ্ছে পে আউট। পে আউট মানে হচ্ছে কি, আপনি অর্গানাইজেশনকে কি করবেন
যে আপনি এমপ্লয়িকে টাকাটা পে করবেন। এমপ্লয়িকে টাকা পে করার ক্ষেত্রে আপনারা এখন বিভিন্ন ভাবে করেন। কিছু প্রতিষ্ঠান করেন আপনারা ক্যাশ পেমেন্ট করেন। আমি আবার বলছি, কিছু প্রতিষ্ঠান আপনাদের মধ্যে আছে যাদেরকে আপনারা ক্যাশ পেমেন্ট করেন, এবং ম্যাক্সিমামের ক্ষেত্রে আমাদের আইন অনুযায়ী যেটা হয় যে আপনি 20,000 টাকার বেশি কোনো অবস্থাতেই কি করতে পারবেন না, ট্যাক্স ক্যাশ পেমেন্ট করতে পারবেন না। আপনাকে ম্যান্ডেটরি ভাবে কি করতে হবে যে আপনাকে একজন এমপ্লয়িকে ব্যাংকের মাধ্যমে বা ইলেকট্রনিক প্রসেসে আপনাকে তাকে পেমেন্ট দিতে হবে। ইলেকট্রনিক প্রসেসে যে পেমেন্টের কথা বলা আছে আমাদের আইনে, সেটার ক্ষেত্রে আপনাকে খুব লক্ষণীয় এবং একটা ইম্পর্টেন্ট বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হলো যে ইলেকট্রনিক প্রসেসে যখন আপনি পেমেন্ট দিবেন সেটা ক্ষেত্রে আপনাকে ম্যান্ডেটরি ভাবে ব্যাংক অ্যাডভাইজিং রাখতে হবে। আর যদি আপনি কোনো ব্যক্তিকে 500 টাকার উপরে ক্যাশ পেমেন্ট করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে যে আপনাকে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে একজন এমপ্লয়িকে যদি আপনি ক্যাশ 500 টাকার উপরে ক্যাশ পেমেন্ট করেন তাহলে সেক্ষেত্রে তাকে 10 টাকার একটা স্টাম্প দিতে হবে, যেটাকে আমরা বলি রেভিনিউ স্টাম্প। এই রেভিনিউ স্টাম্পটা ম্যান্ডেটরি ভাবে আপনাকে স্যালারি শিটে লাগানোর পরে সেখানে সিগনেচার করতে হবে। এটা গেল পে আউটের বিষয়টা। যখন পে আউট হয়ে গেল, পে আউট হওয়ার পরে শুরু হবে আপনার বিভিন্ন ধরনের রিপোর্টিং এর কাজ। বিভিন্ন ধরনের রিপোর্ট আপনাকে কি করতে হবে, তৈরি করতে হবে। এর মধ্যে কি কি রিপোর্ট আপনাকে তৈরি করতে হবে, আপনি দেখবেন অনেক অর্গানাইজেশন যেটা করে সেটা হচ্ছে অ্যাক্রুয়াল দেখে, অর্থাৎ আপনার ফাইন্যান্সিয়াল অ্যাক্রুয়াল যেগুলি আছে সেই ফাইন্যান্সিয়াল অ্যাক্রুয়াল গুলি তারা কি করে যে আপনাকে বিভিন্ন সময় ফাইন্যান্সিয়াল অ্যাক্রুয়াল গুলি আপনাকে ভেরিফিকেশন করবে, যে অর্থাৎ গত মাসে আপনার কত কস্ট ছিল, গত বছর মাসে আপনার পেরোলে কত কস্ট ছিল, এটার কত কস্ট, এবার আপনার পেরোল থেকে এই মাসে কি পরিমাণ কি হলো, যে ডিফারেন্সিয়েশন আসলো, অর্থাৎ দুটো অ্যামাউন্টের মাঝখানে আপনার ডিফারেন্সিয়েশনটা কত, অর্থাৎ এই ভিন্নতাটা কত, অ্যামাউন্টের ভিন্নতা, অর্থাৎ গ্যাপটা কত, সেই গ্যাপটা এবং গ্যাপের কারণটা কি সেটা সে অ্যানালিসিস করবে। ওটি কি বেশি গেল কম গেল, আপনার প্রফিটের সঙ্গে আপনার কস্ট, আপনার পেরোল কস্ট কত সেটা তারা অ্যানালিসিস করবে। এই ধরনের ডিফারেন্ট সর্ট অফ রিপোর্ট তারা কি করবে যে তারা জেনারেট করবে আপনার কাছ থেকে। বুঝতে পেরেছেন বিষয়টা? ক্লিয়ার? এটা কে করবে স্যার? অডিট? এটা অডিট করবে না, এটা ডেফিনেটলি পেরোল করবে, এবং পেরোলের কাছে স্বাভাবিকত এই ধরনের ইয়েগুলি আসবে, যেটা হচ্ছে যে রিকোয়ারমেন্ট গুলি আসবে। দেখবেন যে আপনাদের সিএক্সও লেভেলের কাছে এই ধরনের রিপোর্ট গুলি প্রতি মাসে পাঠাতে, স্পেশালি আমরা যারা পেরোল সার্ভিস দেই, বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিকে যখন আমরা পেরোল সার্ভিস দেই, ওরা কিন্তু আমাদেরকে বলে যে আপনারা এগুলো তৈরি করে আমাদের গ্লোবালে মেইল করে দিবেন, এবং আমরা কি করি যে ওই কোম্পানির সিইও দেরকে আমরা তখন মেইল করি এই ধরনের রিপোর্ট গুলি তৈরি করে, এবং এই গ্যাপ অ্যানালিসিস গুলি আমরা যেটা করি বিভিন্ন সময়ে আমরা অ্যাসেস করে এই গ্যাপ অ্যানালিসিস গুলি তাদেরকে আমরা রিপোর্ট করি, এবং রিপোর্ট করে তাদেরকে আমাকে সিনারিও দেখাতে হয় যে ওয়েদার এটা ঠিক আছে কি ঠিক নেই, বা কিভাবে এগুলো ঠিক করা যায় সেগুলো আমরা তাদেরকে রিপোর্ট আকারে বানিয়ে বিভিন্ন সময় পাঠাই। ঠিক আছে, পেরোলের ক্ষেত্রে। আবার আরেকটা বিষয় আছে, জি বলেন। পেরোল অ্যাকাউন্টিংটা যে করছে, পেরোল তো সেই বানাচ্ছে, মানে পেরোল বানানোর পরে তো পে অ্যাকাউন্টিং হচ্ছে, পেরোল অ্যাকাউন্টিং হচ্ছে, দেন পে আউট করছে, দেন যে গ্যাপ অ্যানালিসিস সেই পেরোল টিমই করছে। জি, পেরোল টিমই করছে, এবং পেরোল টিম আরো কিছু কাজ করবে, সেটা হচ্ছে যে ব্যাংক অ্যাডভাইজিং এর যে কাজগুলি আছে সেটাও কিন্তু পেরোল টিমই করে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে রিপোর্টের যে কাজগুলি আছে, রিপোর্ট থেকে শুরু করে আপনার এই রিপোর্টিং এর মধ্যে আরো কিছু কাজ আছে, যেমন হচ্ছে কি আমাদের যেটা ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স অনুযায়ী সরকারকে প্রতি মাসে একটা রিপোর্ট পাঠাতে হয়, ট্যাক্সের রিপোর্ট পাঠাতে হয়, যে আপনি কার কার ট্যাক্স কেটেছেন সেটা আপনি চালান আকারে জমা দিয়েছেন কিনা, এবং সেই জমার এগেনস্টে যেটা হয় যে লিস্টটা আছে সেই লিস্টে কতজন এমপ্লয়ি ছিল, এবং সেটা আপনাকে টোটাল কি করতে হবে যে আপনাকে 20 তারিখের মধ্যে, প্রতি মাসের 20 তারিখের মধ্যে এটা সরকারকে আপনাকে ম্যান্ডেটরি ভাবে পাঠিয়ে সেটা রিসিভ করে নিয়ে আসতে হবে। বুঝতে পেরেছেন? এই কাজটা কিন্তু ম্যান্ডেটরি ভাবে আপনার পেরোল থেকে করতে হয়, ট্যাক্সের কাজটা। এবং মনে রাখবেন যে মাসে আপনি পেমেন্ট দিচ্ছেন সেই মাসের 20 তারিখের মধ্যে আপনাকে এটা করতে হবে। বুঝতে পেরেছেন? এবং এটা তৈরি করে সেই অনুযায়ী পাঠাতে হবে ম্যান্ডেটরি ভাবে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। জি তোমার ভাই, আমার একটা প্রশ্ন আছে। বলেন ভাইয়া। প্রশ্নটা হচ্ছে যে আমরা তো 100% আমাদের যে ওয়ার্কার থেকে শুরু করে একদম টপ ম্যানেজমেন্ট পর্যন্ত সবাইকে আমরা স্যালারিটা ব্যাংকে পেমেন্ট করি। ওকে ভাইয়া। তো সেক্ষেত্রে কি রেভিনিউ স্ট্যাম্প কাটার যে একটা নতুন আসলো যে 1000 টাকার উপরে হলে না, ওটা লাগবে না, রেভিনিউ স্ট্যাম্প কাটার কোনো প্রয়োজন নেই। যদি আপনি ব্যাংকে পেমেন্ট দেন তাহলে রেভিনিউ স্ট্যাম্প লাগবে না। ঠিক আছে? এখন সেক্ষেত্রে আচ্ছা ভাইয়া, আমার ওই ফাইন্যান্স অ্যাক্টে আপনার একটা অ্যামেন্ডমেন্ট এসেছিল সেপ্টেম্বরে,
যে 1,000 টাকার উপরে 50,000 টাকার নিচে হলে 20 টাকা ডিডাকশন করতে হবে, আর আপনি বললেন এটা হচ্ছে নেই। 500 টাকার উপরে হলে 10 টাকা। জি। আহ, এটা নেই বলতে কি কবে থেকে নেই বা কবে থেকে এটা আবার রহিত করা হয়েছে? এটা ভাইয়া বেসিক্যালি যেটা ছিল এটা আসলে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এই স্টাম্পের যখন সংশোধনীটা আসে, ঠিক আছে, তখন আমি একটা পোস্ট দিয়েছিলাম, সেই পোস্টে আমি বলেছিলাম যে যদি কোনো এমপ্লয়ি আপনার কাছ থেকে অ্যাডভান্স নেয় বা এক্সট্রা নেয়, তাহলে সেক্ষেত্রে যেটা হবে যে আপনাকে 20 টাকা কাটতে হবে। কিন্তু সবাই ভাবছে যে তারা যে অ্যামাউন্টটা ডিডাক্ট করছে সেই অ্যামাউন্টটাই মনে হয় এটা 20 টাকা ডিডাক্ট করতে হবে স্যালারির ক্ষেত্রে, ঠিক আছে। কিন্তু মজার জিনিস হচ্ছে যে এটা অনেকেই ভুল বুঝে বসেছিল তখন, এবং ভুল বোঝার কারণে সেটা ক্ষতি যেটা হয়েছে সেটা হচ্ছে এমপ্লয়ের কাছ থেকে সবাই এটাকে 20 টাকা করে কাটা স্টার্ট করেছে, এবং কেটে যেটা হয় যে এই যে দেখেন এই যে 1 নম্বরে প্রথম যে ইয়েটা আছে, আপনাকে দেখতে পাচ্ছেন স্ক্রিনে সবাই দেখা যাচ্ছে, এই যে প্রথমটার কথাটাই বলা আছে যে ইটস ডেট। ডেট মানে কি? ডেট মানে হচ্ছে গিয়ে আপনি যদি কারো কাছ থেকে লোন নেন তখন, মানে অ্যাডভান্স নেন, তখন আপনাকে কি করতে হবে যে এটা কনসিডারেশনে নিতে হবে। এই যে এইটা এখানে সংশোধন আসছে, এটা 10 টাকা ছিল, এটা 20 টাকা। কিন্তু আপনাদেরকে যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে দেখাই, আমি আপনাদেরকে নিয়ে যাই ওই জায়গাটায়। 58 কোথায় দেখেন তো, 7 ডান, একটা মিনিট। 57 56 এই যে দেখেন 52 তে দেখেন এই যে এখানে বলে দেয়া আছে যে 52 অনুযায়ী যদি আপনি কোনো ব্যক্তির কাছ থেকে এই যে 500 টাকা যদি এর উপরে যদি আপনি কি নেন, কোনো প্রকার অর্থ আপনি গ্রহণ করেন বা কোনো পে যদি আপনি গ্রহণ করেন, সেটার ক্ষেত্রে আপনি 10 টাকা কি করবেন যে আপনি রেভিনিউ স্ট্যাম্প দিবেন, ঠিক আছে। সো এই জিনিসটাই আসলে বেসিক্যালি মিস ইন্টারপ্রেটেড হয়ে এটা এখন 20 টাকা সবাই ধুমায় 20 টাকা করে কর্তন করতেছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে যে কোনো ধরনের ইয়া যদি হয় তাহলে সেক্ষেত্রে এই যে এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে, যে আপনি যদি কোনো স্যালারি বা এই ধরনের কোনো কিছু যদি আপনি নেন তাহলে সেক্ষেত্রে ক্যাশ নিলে আপনাকে এই জিনিসটা আপনাকে 10 টাকা করে দিতে হবে। কিন্তু মজার জিনিস হচ্ছে যে আমরা অনেকে এটা না বুঝে এই কাজটা এমন ভাবে করা স্টার্ট হয়েছে, পরবর্তীতে যেটা আমি যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে বিশাল বড় ভেজাল লেগে গেল এটা নিয়ে, বুঝতে পারছেন? স্যার একটু ডকুমেন্টে শেয়ার করা যাবে? অবশ্যই করা যাবে স্যার, নো প্রবলেম, করে দেব। এটা যদি হচ্ছে স্যালারি না হয়ে টিএডি অ্যাডভান্সের ক্ষেত্রে হয়, মানে যে ক্যাশ টিএডিও যদি হয় বা যে কোনো অ্যামাউন্ট যদি আপনি ক্যাশে যদি যেটা হচ্ছে যে 500 টাকার উপরে কোনো কিছু ট্রানজাকশন করেন, তাহলে সেক্ষেত্রে এটা আসলে বেসিক্যালি ইয়া দিতে হবে, যেটা হচ্ছে দেয়ার ব্যবস্থা করতে হবে। দেখেন এখানটা লক্ষ্য করেন, সবাইকে আমি বলতেছি সেকশন 2-23 মাথায় লিখে রাখবেন, কিন্তু সেকশন কত 2-23। এবার আমি আপনাকে আইনটা দেখাই। এই আইনের ক্ষেত্রে সেকশন 2-23 কি বলা আছে দেখেন, এই যে 2-23 বলা আছে রিসিপ্ট। দেখেন এখানে বলা হয়েছে, এখানে যেটা বলে দেওয়া আছে whereby any money, any bill of exchange, check or promissory notes is acknowledged to have been received, or whereby any movable property is known to have been received in satisfaction of debt, ঠিক আছে। তার মানে আপনি প্রথম যে কথাটা আসেন whereby any money, যে কোনো অর্থ যদি আপনি 500 টাকার উপরে ট্রানজাকশন হয় ক্যাশে, সেক্ষেত্রে আপনাকে এই ওই যে নোট যেটা আছে যেখানে আপনি ভাউচারে সাইন করবেন বা আপনি যে কোনো জায়গায় সাইন করবেন, আপনাকে 500 টাকা ওখানে 500 টাকার এগেনস্টে 500 টাকা বেশি হলেই ট্রানজাকশনটা, তাহলে সেক্ষেত্রে আপনাকে 10 টাকার স্ট্যাম্প লাগাতে হবে। কিন্তু পুরো জিনিসটা আসলে এক জিনিস বোঝাতে গিয়ে আর এক জিনিসের মধ্যে ঢুকে গেছে। এটা আসলে খুবই মানে আমার জন্য খুবই এমব্রেসিং একটা সিচুয়েশন তৈরি হয়েছিল এক সময়। এখন আর মোটামুটি জিনিসটা সেটেল, কিন্তু এখনো অনেকেই ভুল করে সেই 20 টাকাই কাটছে, আর কিছুই না। ক্লিয়ার? তমল ভাইয়া, জি ভাইয়া বলেন। এই যে রেভিনিউ স্ট্যাম্প এটা 500 টাকা না 1000 টাকা? 500 টাকা ভাইয়া, এই যে 500 টাকা আমাদের, আপনি আমাকে দেখাই, এই যে দেখেন, এই দেখেন এখানে কি বলছে যে এখানে 500 টাকার ক্ষেত্রে আপনাকে, তো 500 টাকা যদি এক্সিড করে তাহলে এটা 10 টাকা, বুঝতে পারছেন? কিন্তু এখন আপনার কথা হচ্ছে কি ভাই, এটা আমি অনেক আগে থেকে অন্য কিছু জানতাম বলতে সবাই কি করতে জানেন, এই যে এটাকে দেখতো, এই ইয়েরটার এই যে প্রথমটা যেটা আছে দেখছেন, এই যে প্রথমটা,
এই প্রথমটা ধরে সবাই করতো এবং এই প্রথমটাতেই সংশোধনী আছে, প্রথমটার কথা বলা আছে অ্যাকনলেজমেন্ট অফ আ ডেট। ডেট মানে কি স্যার বলেন তো, বলেন? ঋণ বা লোন, তাই না? এই যে লোন নিলে যদি আপনি প্রভিডেন্ট ফান্ড থেকে লোন নেন বা কোম্পানি থেকে লোন নেন, তখন সেক্ষেত্রে আপনার এটা 20 টাকা হবে, ঠিক আছে, ক্যাশে নিলে 1000 টাকার উপরে হলে। কিন্তু এখন সেই জিনিসটা কেউ পুরো ওলট পালট করে ফেলা হয়েছে, ঠিক আছে? আর এখন মাঝখানে 1000 টাকার অফিস অ্যাডভান্স গুলো নেই, আমরা যে অফিস অ্যাডভান্স গুলো নেই ফাইন্যান্স থেকে, যখন আমরা অফিস অ্যাডভান্স নিয়ে আমরা অফিশিয়াল এক্সপেন্ডিচার গুলো করি, সেক্ষেত্রেও কি এই স্ট্যাম্পটা ম্যান্ডেটরি? এটা ভাইয়া ম্যান্ডেটরি, কিন্তু এটা আসলে কেউ মানে না, এটা হচ্ছে মজার বিষয়, বুঝতে পারছেন? এটা নেয়ার কথা, যেমন আমরা চেক নেই না, আমরা যারা সাপ্লায়ার বা আমরা যারা আছি তাদের এটা নেয়ার কথা, কিন্তু কেউ আমাদের কাছে, সবাই আমাকে চেক দিয়ে দেয় কিন্তু কেউ নেয় না। তবে আমি একটা প্রতিষ্ঠানে এটা দেখেছি প্র্যাকটিস, সেটা হচ্ছে আমাদের গোল্ডেন হারভেস্ট ইনফোটেক লিমিটেড নামের একটা প্রতিষ্ঠান আছে, ওদের কাছ থেকে আমি চেক নিতে গেছি, ওরা বলে ভাই 10 টাকার স্টাম্প লাগবে। তখন আমি কি করবো, তখন 10 টাকার স্টাম্প দিয়ে তারপর আমাকে এটা ছুটাই নিয়ে আসতে হয়েছে। তার মানে এনি পেমেন্টের জন্য এটা ম্যান্ডেটরি, এনি পেমেন্টের জন্য। তাহলে তো এটা অনেকেই নন কমপ্লায়েন্ট করতেছে। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে গিয়ে এই জন্য এটা একটা ব্যবস্থা আছে যে সবাই গিয়ে রিইম্বার্সমেন্ট গুলি সবাই ব্যাংকের নেয়, মানে সরাসরি এখন ইএফটি করে নেয়। ইএফটি করে নিলে তো আর আপনার এখানে ক্যাশ ট্রানজাকশন হচ্ছে না, তার মানে টাকা আর এখন আর সরকারকে দেয়া লাগছে না, এই হচ্ছে। তার মানে কি চেকটাকেও ক্যাশ হিসেবে কাউন্ট করা হচ্ছে? চেকটাকেও এখানে না, চেকটা আসলে বেসিক্যালি প্রমিসারি নোট বা আপনার যেটা হচ্ছে চেক, যে কোনো কিছু যদি আপনি নেন তাহলে সেক্ষেত্রে আপনাকে ওই যে বিল যেটা থাকবে ওই রিসিপ্ট কপি ওটার উপরে লাগিয়ে এটা সাইন করে নিতে হবে। এই জন্য এখন ইএফটি করে দিচ্ছে সবাই, ইএফটি তে আর এগুলা লাগবে না, আর এই কমপ্লায়েন্সের ঝামেলায় কেউ পড়তেছে না। তল ভাইয়া একটা কোশ্চেন জি ছিল। ভাইয়া, জি ভাইয়া। ডাইনেক্ট হেলথের একটা অ্যামাউন্ট আছে আমাদের প্রতি মাসে কিছু টাকা, ওটা কি আমি স্যালারি শিটে কাটতে পারবো? কোনটা ভাইয়া? ডাইনেক্ট হেলথ প্রতি এমপ্লয়ি থেকে, ডাইনেক্ট হেলথ হেলথ ওই কোম্পানি আমাদের প্রতি পারপাসটা একটু বলেন ভাই, এটার পারপাসটা কি ভাইয়া? মানে হেলথ স্বাস্থ্য সেবা সেবার জন্য প্রতি মাসে আমার কাছে 109 টাকা করে ডিডাকশনের জন্য, তো আমি স্যালারি শিট থেকে 109 টাকা করে ডিডাকশন কোম্পানি করে ভাইয়া এমপ্লয়ির কাছ থেকে? জি জি। আচ্ছা ভাইয়া, কিন্তু মজার বিষয় হচ্ছে গিয়ে যে আমাদের আইন অনুযায়ী আমার এই যে হেলথ সংক্রান্ত কোনো বিষয় আপনি কোনো ডিডাকশন এমপ্লয়ির কাছ থেকে করতে পারবেন না ভাইয়া। কারণ হচ্ছে গিয়ে আপনার হেলথ সংক্রান্ত যদি কোনো সার্ভিস কোম্পানি দিয়ে আপনার 300 এমপ্লয়ি হলে আপনার একজন ডাক্তারের ব্যবস্থা থাকতে হবে, ঠিক আছে, অর্গানাইজেশনের নিজস্ব ব্যবস্থা থাকতে হবে, এটার ক্ষেত্রে কোনো বিকল্প ব্যবস্থা হবে না। বুঝতে পেরেছেন? জি বুঝতে পারছি। জি, আপনার 300 জন এমপ্লয়ি যদি আপনার প্রতিষ্ঠানে থাকে তাহলে সেক্ষেত্রে বাধ্যতামূলক ভাবে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটা টোটাল যেখানে যত ধরনের ট্রিটমেন্ট আপনি এমপ্লয়িকে দিবেন সেটা ওই অর্গানাইজেশনের যে ডাক্তার সাহেব আছেন উনি এবং নার্স এরা দিবে, অন্য কোনো ভাবে এটা আপনি আদায় করতে পারবেন না। বুঝতে পেরেছেন? তাহলে ভাই কোনো কোম্পানি যদি আউটসোর্স এমপ্লয়িও রাখে, তো ওটা যদি ওই আউটসোর্স এমপ্লয়ি এবং নিজের এফটি এমপ্লয়ি মিলায়ও যদি 300 প্লাস হয়ে যায়, সেক্ষেত্রে এটা ম্যান্ডেটরি? অবশ্যই ভাই ম্যান্ডেটরি, এবং আপনি যে কলকারখানার লাইসেন্সটা নেবেন সেখানে ওটার থাকতে হবে, ইমপ্যাক্ট থাকতে হবে ভাইয়া। জি জি, ওকে ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, আমি আজকে আর নতুন কিছু পড়াবো না, আজকে আর নতুন কিছু পড়ানোর সুযোগ ইনফ্যাক্ট নেই। সো সেক্ষেত্রে যেটা হয় আপনাদের যার যার প্রশ্ন আছে তারা প্রশ্নগুলি করেন, আর যারা চলে যেতে চান তারা চলে যেতে পারেন।